থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ ক্রিয়েটে আপনাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ ক্রিয়েটে আপনাদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আস। আর যদি গ্রেটফুল যে আপনারা এই নিজের দিনের মতো আমাদের সাথে যুক্ত করে দিতে পেরেছেন এবং স্পেশাল থ্যাংকস আমাদের আজকের সাথে আজকে মাইন্ডে। And I apologize for the delay. I hope our clear introduction and I'm on তো আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে আমাদের পারফরম্যান্স অপটিমাইজিং টেকনিক। এখন আমরা শুধু ওয়েব ডেভেলপমেন্ট করি এবং যদি পারফরম্যান্স অপটিমাইজ না করা হয় তাহলে অনেক সময় হচ্ছে এক্সপিরিয়েন্স তাই যারা রিয়াক্ট এক্সপার্ট হ্যালো আমাকে শোনা যাচ্ছে? আপু আপনার অডিও অনেক গ্লিচ করতেছে এই দিকে। আগে বলতে চাই যে আমি না আপু স্টিল গ্লিচিং। আমি শুরু করে দিই আপু। আচ্ছা ঠিক আছে, এভরিওয়ান প্লিজ একটু কনফার্ম করেন আমার ভয়েস কি ঠিক মতো শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, আসসালামু আলাইকুম। হচ্ছে আমি অ্যাপোলোজাইজ আমাদের আজকের ওয়েবিনার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এখন আমাদের আজকের টপিক হিসেবে আসমায়ের ভাইয়া থাকছেন who is currently working as a software developer in Fortress Bangladesh and I apologize again request আসমায়ের ভাইয়াকে আপনার ওয়েবিনারটা শুরু করে দেওয়ার জন্য আমি আপনাকে একটু দিয়ে দিচ্ছি রিপোর্ট আর আমি একটু বলতে চাচ্ছি যে আপনারা হচ্ছে সরকারি সময় আপনাদের ভিডিও কার্ডটা অফ রাখবেন। আপনাদেরকে হচ্ছে আমরা সরাসরি ওয়েবিনার শেষে কিন্তু তাছাড়া আপনারা হচ্ছে চ্যাট বক্সে আপনাদের কোয়েশ্চেন লিখতে পারবেন। আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন নিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ আপু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আপুর একটু মনে হয় মানে অডিওতে গ্লিচ হয়েছে, আমি বলে দিই। আমি বুঝতে পারছি না কি বলছে। সেটা হচ্ছে যে আমাদের ওয়েবিনার চলাকালীন সময়ে আপনারা যদি কোনো কোশ্চেন্স থাকে চ্যাট বক্সে করবেন, কেউ ভিডিওটা অন করবেন না, ভয়েসটা অন করবেন না, অ্যানোট করবেন না, এটা একটু সমস্যা। মানে তাইলে আপনার মানে মানে তখন কোনো কিছু একটা বুঝে। আর এবং আজকের টপিকটা একটু টেকনিক্যাল টপিক, তো সো কোড করে বুঝাবো, তো এইখানে ধরেন একটা ফ্লোতে থাকবো আমরা, কেউ ধরেন একটা নোট করে দিল, কিছু একটা এঁকে দিল, তাই না? তখন একটু মানে বাজে লাগে, তাই না? আমার সাউন্ড কি গুড আনোয়ার ভাই? এখন এখন মানে আমারটা? আচ্ছা ঠিক আছে। সো এগুলো আমরা একটু অ্যাভয়েড করবো। এন্ড লাস্টে একটা কিউএনএ সেশন থাকবে, ওইখানে আমি চ্যাট থেকে কোশ্চেন নিব। আপনাদের যদি কেউ হাত তুলে কোশ্চেন করতে চান তারপরও নিব, ওইটা কোনো প্রবলেম নেই। ওকে, সো ইয়া আচ্ছা, একজন সালাম দিছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ আশা করি আপনিও ভালো আছেন। অ্যান্ড ইয়া, এই তো। হ্যাঁ আচ্ছা, ভাইয়া আবার কোশ্চেনটা করছেন, কি সমস্যা নেই, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, শুরু করার আগে আমি একটু পরিচয়টা দিই নিজের। আমাকে হয়তো অনেকে চেনেন না, অনেকে হয়তো চেনেন। এক্সপেক্টেড ডিউরেশন হচ্ছে 1 hour to 1 hour 20 minutes, দিস কাইন্ড অফ পোর্শন আর কি, টাইম পোর্শন। সো 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা কিউএনএ সহ শেষ করে দিই ইনশাল্লাহ। এট ম্যাক্স 1.5 ঘন্টা যদি কিউএনএ তে আপনাদের কোয়েরিজ থাকে বেশি। ওকে, বাট মেইন টপিকের আলোচনা আই বিলিভ 1 ঘন্টা 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব। সো যদি কারো কোয়েরিজ না থাকে তাহলে সে ওই টাইমে লিভ নিতে পারে, কোনো প্রবলেম নেই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। সো পরিচয়টা দিই, সেটা হচ্ছে যে আমার নাম আসিফ মাহির। সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতেছি। জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট আসলে মূল জোন কাজ করার। মূলত মাইনস্টেক নিয়ে কাজ করা হয়, এই বাদেও আপনার মানে জাভাস্ক্রিপ্টের অন্যান্য পোর্শনেও কাজ করা হয়, বাট জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট রিলেটেড কাজকর্মই বেশি করা হয়। এই তো মোটামুটি 4 বছরের মতো কাজ করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে। এই তো পরিচয় শর্টকাট। সো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সবাই জানেন মোটামুটি, তারপর আমি বলি। সেটা হচ্ছে যে রিঅ্যাক্টের পারফরমেন্স অপটিমাইজেশন টেকনিক। এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলেন, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলেন, রিঅ্যাক্ট বলেন, অ্যাঙ্গুলার বলেন, ভিউ বলেন, র জাভাস্ক্রিপ্ট বলেন, পারফরমেন্স অনেক বড় একটা বিষয়, ঠিক আছে? এখন প্রত্যেকটা আলাদা 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 ল্যাঙ্গুয়েজ বলেন, ফ্রেমওয়ার্ক বলেন, টুলে বলেন, পারফরমেন্সকে ট্যাকেল করার জন্য, পারফরমেন্সকে বাড়ানোর জন্য বা পারফরমেন্সের যে ঘাটতিটা থাকে এটারে মানে ব্যাকআপ দেওয়ার জন্য, ট্যাকেল করার জন্য, পূরণ করার জন্য বিভিন্ন রকম টেকনিক্স থাকে। কিছু টেকনিক্স থেকে ইন জেনারেল কমন, যেমন ধরেন আপনি ডিবাউন্সিং টেকনিক, থ্রোটলিং টেকনিক, এই টেকনিকগুলো আপনি কিন্তু যে কোনো ফ্রেমওয়ার্কে, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কে ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে, সো এগুলো কমন টেকনিক। রিঅ্যাক্টের কিছু মানে স্পেশালাইজ আপনার টেকনিক আছে পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য। বাট এটার আগে আমাদের বুঝতে হবে যে আসলে রিঅ্যাক্টে প্রবলেম কি। দেখেন, আমরা যখন শুরুর দিকে শেখা শুরু করি বা যখন শেখার ফেজে থাকি, আমরা অনেক সময় কি আমরা এই জন্য শিখি যে ধরেন একটা টপিক আছে, ধরেন রিঅ্যাক্টের ডকুমেন্টেশন আছে, বা ধরেন আছে আমি জানি জব পাইতে হলে লাগবে, এই জন্য শেখা লাগবে। বা টপিক একটা শেখার মূল মানে উদ্দেশ্য হওয়া উচিত এইটা যে ভাই আমি একটা জিনিস করতে গিয়ে আমি বুঝতে পারছি এখানে কোনো প্রবলেম আছে, ওইটার সলিউশন করার জন্য আমি একটা
কোনো টপিক শিখলাম যে পার্টিকুলার সলিউশন, প্রবলেমটা সলিউশন করে, আমি প্রবলেমই জানি না বাট আমি সলিউশন শিখতেছি আগে। সো এই শেখাটা না মানে মানে আপনি ইউজ কেস ধরতে পারবেন না পরবর্তীতে গিয়ে। সো আমরা একটু দেখবো যে প্রবলেমটা কি, রিয়েক্টের পারফরমেন্স অপটিমাইজেশন দরকারটা কেন আসলে, কোন জায়গায় আসলে প্রবলেমটা হয় রিয়েক্টের ন্যাচারাল ফ্লোতে, ন্যাচারাল কোড করতে গেলে। ওকে, এটা একটু দেখবে, এরপরে সলিউশন গুলো আমরা দেখার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, এখানে আমি একটু, যেহেতু আজকে টেকনিক্যাল আলোচনা বেশি, টেকনিক্যাল কোডিং আলোচনা বেশি, আই বিলিভ আমরা রিয়েক্টের টুকটাক ফান্ডামেন্টালস আইডিয়া আছে আমাদের, স্টেট কি, প্রপস কি, মোটামুটি এতটুকু থাকলেই উই আর গুড টু গো। আচ্ছা, ঠিক আছে। ওকে, যেহেতু আজকে একটা ওয়েবিনার, হয়তো আমরা আমরা বড় কোন এক্সাম্পল আসলে হাত তুইলেন না ভাইয়া, এখন আসলে কোশ্চেন না সম্ভব না, কোশ্চেন শেষে নিব, যদি মাঝখানে কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে করবো। আচ্ছা, আহ, যেটা বলতেছিলাম যে যেহেতু এটা একটা ছোট ওয়েবিনার, সো আমরা হয়তো খুব বড় এক্সাম্পলে বা বড় এক্সাম্পল দেখা আসলে মানে, যেহেতু আমি আশা করতেছি অনেকে হয়তো এই টপিকটা জানেনই না পারফরমেন্স অপটিমাইজেশন সম্পর্কে, সো আমি একদমই শুরু থেকে শুরু করার চেষ্টা করবো এবং ছোট একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবো। বাট এই যে টপিকটা আমরা শিখবো, এটা আপনি যত লার্জ থেকে লার্জ অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন রিয়েক্ট দিয়ে, এটা ভ্যালিড। ওকে, সো ছোট এক্সাম্পল দিয়ে শিখবো যাতে আমরা ছোট পরিসরে আগে মাথায় নিতে পারি। একটা জিনিস যদি আমি নাই বুঝছি, যদি বদ হজম হয়ে যায়, তাহলে তো আসলে হজম হইলো না কিছু, শরীরে কিছু লাগলো না। ওকে, সো এটা আমরা করবো না। সো এক্সপেকটেশনটা আগে সেট করে নিলাম, এখন আমরা শুরু করি। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আর আমার একটা চোখের প্রবলেম আছে, যদি আপনারা কিছু মনে না করেন, আমি একটু যদি ক্যামেরাটা অফ করি, এটা কি ইজ ইট ওকে? যারা পার্টিসিপেন্টস আছেন তাদের কাছে একটু জিজ্ঞেস করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি জাস্ট ভিডিওটা অফ করতেছি, আমি কথাটা বলতে গেছি, সমস্যা ওকে। সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, এটা একটু বলবেন ভাইয়া? আই বিলিভ আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, ঠিক আছে। সো অনেক কিছু আছে হাবি জাবি হ্যান ত্যান, এগুলো আগে বাদ দিই। বাদ, বাদ, এন্ড ওকে। তো আমাদের একটা প্রজেক্ট স্কেফেল করা আছে ভাইট দিয়ে, একটা ইনিশিয়াল একটা সিম্পল রিয়াক্ট প্রজেক্ট স্কেফেল করা আছে, মানে বানানো আছে। সো আশা করি আমরা জানি যে রিয়াক্ট প্রজেক্টে আসলে কিভাবে কি হয় না হয়, ঠিক আছে, মানে ইনিশিয়াল রিয়াক্ট প্রজেক্টে যেহেতু আমাদের ফান্ডামেন্টাল আইডিয়া আছে, তো ভাইট দিয়ে একটা প্রজেক্ট কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয় না করতে হয়, এগুলো সম্পর্কে আই বিলিভ আমাদের সবার, সরি, আইডিয়া আছে। ওকে, সো এটা একটা সিম্পল প্রজেক্ট, এন্ড আমরা যদি এটা npm রান ডেভ দিয়ে ধরেন ডেভেলপমেন্ট মোডে রান করার চেষ্টা করি, npm রান ডেভ, তো দেখিও কি করে। ও একটা পোর্টে আমার প্রজেক্ট রান করতেছে, এন্ড ধরেন এইটা হচ্ছে আমার প্রজেক্ট, এখানে কাউন্টার আছে, সিম্পল। ওকে, সো এই জিনিসটা করতে আসতেছে, আমরা সবাই জানি যে ভাই main.jsx হচ্ছে আমাদের রিয়েক্টের এন্ট্রি ফাইল। এইখানে আমার অ্যাপটা এখানে আমরা চেনাই দিছি, অ্যাপটা হচ্ছে আমাদের ডেভেলপারদের কোড করার মানে একদম স্টার্টিং পয়েন্ট। রিয়েক্ট প্রজেক্টে আবার আমি বলি র রিয়েক্ট প্রজেক্টে যখন আমরা শিখতেছি, এখন যদি এখানে রাউটিং ইন্ট্রোডিউস হয়, এখন যদি অন্যান্য জিনিসপত্র ইন্ট্রোডিউস হয়, তাহলে ব্যাপারটা আলাদা। বাট আপাতত আমরা ওই কমপ্লেক্সিটি যেতেছি না, আপাতত অন্য টপিকে যেতেছি না। আপাতত আমরা ধরি যে আচ্ছা main.jsx, তো এটা তো সব মানে বানায় দেওয়া ভাইটের। তো এখানে কিন্তু অ্যাপের ভিতর থেকে আমরা কোড করবো, তো আমাদের আজকের প্রজেক্টেরও সব কোড মোটামুটি আমরা অ্যাপের ভিতর থেকে করবো। এখানে একটা স্টেট ম্যানেজ করতেছে, স্টেটটা আমাদের লাগবে, মোটামুটি আমরা একটা কাউন্টার অ্যাপ্লিকেশনের উপরই এক্সাম্পলটা দেখবো, বাট এই জিনিসপত্রগুলো আমাদের লাগবে না। দিস ইজ টু ইন্টুইটিভ। ওকে, ওরে বাদ দিয়ে দিই, এই পুরো ডিপটাই বাদ দিতে পারি আমরা, কার্ড থাকুক, আহ এটা দরকার নেই। আর আমার কাউন্টারের মানটা কোথায় দেখা দিছি, এখানে। আচ্ছা, ঠিক আছে, কাউন্টারের মানটা এখানে না দেখে একটা কাজ করি, বাটন ওইটাই থাক। বাটনে ধরেন লিখলাম যে ইনক্রিজ কাউন্টার, আর এই জায়গায় ধরেন, সরি, আমরা ধরেন একটা পি ট্যাগের ভিতরে জাস্ট সিম্পলি আমরা দেখি দা ভ্যালু অফ দি কাউন্টার ইজ, ধরেন কাউন্ট, এখানে আমরা সিম্পল। এখানে যারা মোটামুটি বোঝেন নাই, আশা করি সবাই বুঝছেন, তারপর আমি একটু এক্সাম মানে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে আগে এটারে বাদ। ওকে, আচ্ছা, আমি একটা কাজ করি, আমার এক্সটেনশনটা এই যে এই পিসেস লেখাগুলো অনেক ডিস্টার্ব করে আমাদের, এটার একটু বাদ দেওয়ার জন্য আমি একটা ছোট্ট কাজ করব, একটা সেকেন্ড। পিসেস আনইনস্টল করে দেবো, দিস ইজ টু মাচ, ডিজেবল, আনইনস্টল করে দেবো, নো, বা আচ্ছা, তারপর আসছে জানি না।
আচ্ছা বাদ দেন, সরি সরি সরি, এইসব হাবি যাবি সমস্যা বাদ দিয়ে আমরা, হ্যাঁ ঠিক আছে এখন, ওকে। করছিলাম করছিলাম করছিলাম, ওকে, ইয়া। সো আমি একটা কাজ করি, আগে কোডটা এই পাশে রাখি এন্ড আমাদের ব্রাউজারটা আছে না, ব্রাউজারটা এই পাশে রাখি যাতে পাশাপাশি থাকে, কোড করে করে আমরা দেখতে পারি। ওকে, এটা তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো, ওকে। আর কোড এডিটরটা একটু বড় রাখি, ব্রাউজারটা একটু ছোট রাখি, রিজন বিং আমাদের আসলে ভিজুয়াল এত এত কিছু দরকার নেই, আমাদের আসলে আপাতত কোডটাই বেশি ফোকাস। আচ্ছা, আহ, আমার কোড লেভেল ঠিক আছে না, এক স্টেপ জুম করব, না ঠিক আছে? আর ইয়া ইয়া ভাই, রাজীব ভাই বলছে যে কালার স্টার্টিং এন্ডিং ব্রেসেস ট্যাক্স দেখার জন্য কোন এক্সটেনশন ইউজ করতেছেন? মনে নেই ভাইয়া, অনেক আগে আমার মানে আপনার মোটামুটি প্রফেশনাল লাইফ শুরু করার পরে যে এই সেটিংস, মোটামুটি ওইটাই, মাঝখানে খালি ওই যে আমি সুমিত ভাইয়ের থিমটা দিছি আর কি, এই বাদে খুব বেশি চেঞ্জেস করিনি, সো মনে নেই। রেইনবো ব্র্যাকেট মনে হয় খান ভাই বললো, ব্র্যাকেট পেয়ার কালার, এটাও হইতে পারে, আমার ঠিক খেয়াল নেই আমি এক্স্যাক্টলি কোনটা দিছি, সো রিয়েলি সরি। অনেকগুলো আছে আই বিলিভ, এখন অনেকগুলো আছে। সো আমার স্টিল ভিএস কোড এক্সটেনশন যেগুলো আর কি, আহ, আপনার মানে লুক ভিজুয়ালাইজ এক্সটেনশন, ওই ধরনের এক্সটেনশনে খুবই ইয়া কম, আইডিয়া কম। ওকে, আমি খুঁজি একটু টেকনিক্যাল, আমার কাজ ইজি করার জন্য একটু এই ধরনের এক্সটেনশন। আচ্ছা, যাই হোক, যেমন ধরেন অটো ইম্পোর্টার, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্র, স্নিপেট তৈরি করা যেটা ওই ধরনের। আচ্ছা যাই হোক, তো অনেক সাজেশন ছিল ভাইয়া, একটা আপনি ইউজ করলে আমার মনে হয় সবগুলো মোটামুটি ভালো। তারপরে তো আপনি ইনস্টলেশন, ডাউনলোড, ওই নাম্বার চেক করে আপনি ইয়া করতে পারেন, তো এখান থেকে একটা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। ওকে, সো আমরা একটা অ্যাপ কম্পোনেন্ট ডিক্লেয়ার করছি, অ্যাপ কম্পোনেন্ট ডিক্লেয়ার করার পরে এখানে একটা স্টেট নিছি, রিটার্নের ভিতরে কিছু জেএসএক্স আছে। ফার্স্টে হচ্ছে একটা টাইটেল ধরেন ভাইট প্লাস স্টেট, ধরেন এখানে ভাইট প্লাস স্টেট না দিয়ে আমরা বলি যে দিস ইজ আওয়ার কাউন্টার অ্যাপ। ওকে, আর এখানে একটা ডিবির ভিতরে আমার একটা পি ট্যাগ আছে, দ্য ভ্যালু অফ দ্য কাউন্টার ইজ সামথিং, এন্ড একটা বাটন আছে, এই বাটনের ভিতরে ধরেন আমরা সেট কাউন্ট করতেছি। তো আমরা একটা কাজ করি, সেট কাউন্ট এভাবে না করে আমরা এই কাজ করি, ধরেন ইনক্রিজ হ্যান্ডেলার, আমরা ধরেন এইখান থেকে আমরা কাউন্টারের মানটা চেঞ্জ করি। ওকে, এই কাজ করি আমরা, ইনক্রিজ হ্যান্ডেলারটা এখানে দিয়ে আমরা জাস্ট এই লজিকটারে জাস্ট ইনলাইন না লিখে ওইখানে লিখলাম। এখন আমারে আচ্ছা, এটার একটা আমি ব্যাখ্যা দিব কেন ইনলাইন লেখার থেকে এটা বেটার, পরে দিব, ইনক্রিজ হ্যান্ডেলারটা চলে লাগে। আচ্ছা, আর কি হয়েছে, কি প্রবলেম, আচ্ছা একটা বেশি। ওকে, সো দেখেন এখানে আমরা কি করলাম, সিম্পলি আমাদের একটা বাটন আছে, যেই বাটনে ক্লিক করলে আমার এই যে স্টেট আছে কাউন্ট, এটার মান 1 করে বাড়বে, এবং সেই কাউন্টের এক্সাক্ট এই মুহূর্তে যে মানটা, সেই মানটা আমরা এই পি ট্যাগের ভিতরে দেখাইছি, দ্য ভ্যালু অফ দ্য কাউন্টার ইজ সামথিং। ওকে, এন্ড রিড দ্য ডক স্টকস, এগুলো দরকার নেই, এগুলো ধরেন বাদ। আচ্ছা, সো আমাদের ধরেন এতটুকুই অ্যাপ্লিকেশন। এখন এই জায়গায় বুঝি না এমন কেউ আছে? এতটুক জিনিস বুঝি না, এটা কি কেউ আছে এই জায়গায়? নাই, আচ্ছা। সো অনেক হয়তো এই জিনিসটা জানেন কি জানেন না, আমার মনে হয় জানেন, তারপর আমি বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু স্টেট অন্যভাবে মানে এইভাবে করতে পারি, চেঞ্জ, যেমন কাউন্ট প্লাস 1 এন্ড ইট উইল ওয়ার্ক ফাইন। ওকে, ধরেন আপনার 1 করে বাড়বে, সমস্যা নাই, বাট যেটা এইটা মানে যে আপনার কি বলে, ইয়া ফাংশন বলে, আপনার কি বলে, কল ব্যাকের থ্রুতে স্টেট চেঞ্জ করাটা, এটা হচ্ছে বেটার আমার মতে। ওকে, এবং এটা এটা কেন বেটার, এটা কেন লাগে, এটা আমি একটু পরে আবার আমরা যখন এই যে পারফরমেন্স অপটিমাইজেশন দেখবো না, তখন দেখবেন আপনারা এখানে এটারও কিছু রোল আছে। আচ্ছা, এনিওয়ে, তাহলে সিম্পলি কি হচ্ছে, এই বাটনে ক্লিক করলে আমার সেট কাউন্ট কল হইতেছে, যার মাধ্যমে আমার কাউন্টারের মান 1 করে বাড়তেছে। সিম্পল, এখানে আমার ধরেন রিফ্রেশ দিলাম, এটা আমার বাটন, এটা আমার ওই পি ট্যাগটা 1 করে বাড়াইতেছি, 1 করে বাড়তেছে, ভালো কথা। আমরা সিম্পলি একটা কাজ করি, আরেকটা আমরা কাউন্টার অ্যাপ্লিকেশন নিয়ে আসি। ওকে, ধরেন এখানে একটা বিয়ার ট্যাগ দিলাম, বা ইবিআর না দিয়ে এইচআরও দিতে পারি, আচ্ছা বিয়ার থাক, এইচআরও থাক, দুইটা। এবং ধরেন সিমিলার আমার একটা কাউন্টার অ্যাপ্লিকেশন, এবং ধরেন এই কাউন্টারের জন্য আমরা আরেকটা স্টেট ডিক্লেয়ার করি, কাউন্ট টু, সেট কাউন্ট টু, এটার ইনিশিয়াল মান ধরেন 10 না, এটার ইনিশিয়াল মান ধরেন 20 সাপোজ। ওকে, এন্ড এখানে বললাম দ্য ভ্যালু অফ দ্য কাউন্টার টু ইজ কাউন্ট টু, এন্ড এখানে ইনক্রিজ হ্যান্ডেলারটা এরকম থাকবে না, আমরা নতুন একটা ইনক্রিজ হ্যান্ডেলার বানাই, ইনক্রিজ হ্যান্ডেলার ধরেন 2, ধরেন এরকম কিছু, কিন্তু এটা আমরা 1 করে বাড়াবো না, ধরেন এটা আমরা 5 করে বাড়াবো সাপোজ, জাস্ট যাতে ডিফারেন্সিয়েশনটা থাকে। ওকে, যেমন ধরেন এখন যদি আমরা ইনক্রিজ হ্যান্ডেলার 2টা এখানে যুক্ত করি, তাহলে এখন দেখেন উইল ইউ গেট দ্য রেকর্ডিং আফটার দিস? অফকোর্স ভাইয়া, এই জন্যই রেকর্ড করা হচ্ছে। আপনারা যারা যারা ওই যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন সবার কাছে চলে যাবে। আচ্ছা,
আবার টপিকে ফেরত যাই। তো ধরেন সিম্পল, এখানে এই কাউন্টার 1 করে বাড়তেছে, এই কাউন্টার 5 করে বাড়তেছে, দুইটা আলাদা আলাদা স্টেট, আলাদা আলাদা কাউন্টার অ্যাপ্লিকেশন আমাদের জন্য সাপোজ ধরেন। আচ্ছা, এইবার এইবার পারফরমেন্স আসলে মানে মানে ম্যাটার করে কেন, রিয়েক্টেড প্যাটার্নটা আসলে কি, এটা বোঝার জন্য আমরা একটা ছোট কাজ করি, যেটা আসলে জরুরি না। সেটা ধরেন আমার এই যে H1 আছে না, এটা তো আমার ধরেন আমার অ্যাপ্লিকেশনের টাইটেল, এইটার জন্য ধরেন আমরা আলাদা একটা কম্পোনেন্ট বানাই। ওকে, সিম্পলি সোর্স ফোল্ডারের ভিতরে ধরেন আমি কম্পোনেন্টস নামের একটা ফোল্ডার বানাইলাম, এন্ড ওই ফোল্ডারের ভিতরে ধরেন আমার টাইটেল নামের একটা আমরা কম্পোনেন্ট বানাইলাম, জাস্ট সিম্পলিসিটির জন্য। ওকে, আর আপনারা বলতে পারেন ভাই এক লাইনের কম্পোনেন্ট বানালেন আপনি, না, প্র্যাকটিক্যাল লাইফে অবশ্যই আপনি এক লাইনের কম্পোনেন্ট বানাবেন না, যদি না দরকার পড়ে। বাট আমাদের এক্সাম্পলটা দেওয়ার জন্য, যেটা আমরা বলছি আমরা বড় লেভেলের এক্সাম্পল দিয়ে এই জিনিস দেখবো না, এই জন্য আমাদের বানিয়ে দিয়েছে। এন্ড নাথিং রং, এটা কিন্তু কোনো মানে এরর খাওয়ার মতো কিছু না, এটা তো সবাই জানি যে রিয়েক্টে কিন্তু কম্পোনেন্ট বানানোর কোনো থামস আপ রুল নাই। এটা কয়জন জানি? রিয়েক্টে আমি কখন কম্পোনেন্ট বানাবো কখন বানাবো না, এটার যে কোনো থামস আপ রুল নাই, এটা কি সবাই জানি? মানে কোনো সলিড রুল নাই। রিয়েক্ট আপনার বাধা ধরা কিছু কোনো নিয়ম দেয় নাই, ঠিক আছে? না না, রুল আছে বলতে কি, আপনার ধরেন আচ্ছা 3টা রুল। আহ আচ্ছা, আমি 3টা রুল ফলো করি, আমি জানি না ভাই কোন 3টা রুলের কথা বলতেছেন। হ্যাঁ, আমি 3টা রুল ফলো করি, কিন্তু রিয়েক্টের নিজস্ব কোনো রুল নাই, যেটা আমি ইন্ডাস্ট্রিতে নিজস্ব কাজ করে বুঝছি। সেটা হচ্ছে আপনার, আমরা যখন রিপিটেটিভ কাজ আসে, ধরেন একই ডিজাইনের বা একই প্যাটার্নের আমরা ইউআই দেখি, তখন আমরা কম্পোনেন্ট বানাই রিউজেবল কম্পোনেন্ট বানানোর জন্য। যখন আমরা দেখি যে ভাই আমার একটা কম্পোনেন্টের ইউজিবিলিটি নাই, হ্যাঁ পাবেন, বাট আমাদের ওই পার্টিকুলার ইউআই পোর্শনে অনেক বেশি কমপ্লেক্স লজিক ট্যাকেল করা লাগে, তখন আমরা কম্পোনেন্ট বানাই। আর এই বাদেও যখন আমরা দেখি আলাদা কোনো এন্টিটি প্রকাশ করে, তার কোনো রিউজেবল ডিজাইনও নাই, তার কোনো আলাদা লজিকও নাই, বাট সে আলাদা একটা এন্টিটি প্রকাশ করতেছে, তখন আমরা আসলে কম্পোনেন্ট বানাই। ওকে, বাট ধরেন এই জিনিসগুলো আমি বললাম, এরকম আরো আরো রুল আছে, ঠিক আছে? বাট ইয়া ভাই যেটা বললেন যে মাহবুবুর রহমান ভাই, সেটা হচ্ছে যে আমাদের ডিজাইন লজিকের উপর কোনো সলিড রুল নাই। এই যে আমি H1 রে জাস্ট একটা H1 রে নিয়ে আমি একটা কম্পোনেন্ট বানাইছি, এটা কি আমাদের সেন্সে লজিক্যাল? এখানে যদি কোনো স্টাইল মেজারমেন্ট না থাকে, রিউজেবিলিটি না থাকে, কিচ্ছু না থাকে, এটা কি লজিক্যাল না? বাট আমি যে কম্পোনেন্ট বানাইছি, উইল রিয়েক্ট বার, উইল রিয়েক্ট রিয়েক্ট কি চিল্লাচিল্লি করবে? রিয়েক্ট বলবে যে না তুমি এটা করতে পারবে না। বুঝতে পারছেন? আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্যাট রুল। ওকে, এটার কোনো রুল নাই, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট ইন্ডাস্ট্রি রুল তো আলাদা, এটা বেস্ট প্র্যাকটিস। ওকে, সো এইটা আমরা কাজ করি যে এই টাইটেল কম্পোনেন্টটা বানাইছি, এক্সপোর্ট করছি, খুব সুন্দর কথা। আমরা এই H1 এর বদলে জাস্ট টাইটেলটা নিয়ে আসবো। ওকে, ধরেন আমরা টাইটেল কম্পোনেন্টটারে লিখলাম, অটো ইম্পোর্ট হয়েছে উপরে। ওকে, এটার জন্য একটা আমি এক্সটেনশন ইউজ করি, মনে হয় ম্যাক্সিমাম ইউজ করেন অটো ইম্পোর্ট বা অটো ইম্পোর্ট নামের মনে করেন একটা এক্সটেনশন, ঠিক আছে? সো কোড করতে গেলে বারবার মানে আমার ইম্পোর্ট করা লাগে না, আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা শুরু করলে কম্পোনেন্ট অটোমেটিক সাজেশন দিয়ে এন্টার দিলে ইম্পোর্ট করে নিয়ে আসে। সো যদি আমরা এই টাইটেল কম্পোনেন্ট এখানে রাখি আর রিফ্রেশ দিই, নাথিং উইল চেঞ্জ। আমার এই যে দিস ইজ আওয়ার কাউন্টার অ্যাপ, এটা আসতেছে আমার টাইটেল কম্পোনেন্টটা কল করার ফলে যে জেসিক্সটা আসতেছে, সেই জেসিক্স থেকে, এবং এখানে আমরা দেখতে পারতেছি, এন্ড বাদ বাকি জিনিসপত্র আমরা দেখতে পারতেছি এই পার্টিকুলার জিনিস থেকে, এবং সবকিছু ইজ ওয়ার্কিং ফাইন। আমরা এক স্টেপ উপরের কাজ করি। এক স্টেপ উপরের কাজ কি করবো? ধরেন আমরা একটা সেকেন্ড, আমরা এই বাটনটার আলাদা একটা কম্পোনেন্ট বানাই। ওকে, ধরেন সাপোজ, ওকে, আবারও বলতেছি, রিয়েল লাইফে কি শুধু শুধু একটা বাটনের কম্পোনেন্ট বানাইতাম? মোস্ট প্রবাবলি নট, বাট এখানে বানাইতে পারি। ওকে, তো এখানে আমরা আরএফসি দিই, এই বাটনটা জাস্ট কপি করি, এন্ড ধরেন রিটার্নের ভিতরে এটা। এখন এখানে একটা মজার বিষয় আছে যে ভাই আমার তো বাটন দুই জায়গায় আমি ইউজ করবো, একই বাটন, মানে একই বাটন বলতে একটাই কম্পোনেন্ট, এক জায়গায় আমার এক ধরনের হ্যান্ডেলার এক ধরনের লজিক, আমার যে আরেক জায়গায় আরেক ধরনের হ্যান্ডেলার আরেক ধরনের লজিক। দিস ইজ দ্য প্রবলেম। সো আমরা এটা বলি যে ভাই ইনক্রিজ হ্যান্ডেলার বলতে তোমার কাছে কিছু আসবে না, তোমার কাছে একটা হ্যান্ডেলার আসবে, ঠিক আছে? ধরো তোমার কাছে আসবে, ধরো জাস্ট হ্যান্ডেলার নামে কিছু একটা প্রপস আকারে, এবং সেটা আমরা ডিস্ট্রাকচার করে বললাম তোমার এখানে যেই ফাংশনই আসবে, এই হ্যান্ডেলারের ভিতরে যাই আসবে সেটাই তোমার প্রপস, মানে তোমার অন ক্লিকের ভিতরে তুমি ট্রিগার করবা। ওকে, প্রপস যেভাবে ডিস্ট্রাকচার করা যায় এটা তো সবাই বুঝি নাকি? কোনো জায়গায় যদি কেউ ইয়া করে তাহলে একটু বলবো। ওকে, আচ্ছা, প্রপস ডিস্ট্রাকচার বললাম, তাহলে যেই হ্যান্ডেলার পাবা সেই হ্যান্ডেলার তুমি ইউজ করো। ওকে, ফেয়ার এনাফ। এখানে এই যে এরর দিতেছে যে আমরা প্রপ টাইপ ইউজ করতেছি না, ঠিক আছে? সো প্রপ টাইপ ইউজ করতে বলছে, আপাতত বাদ দিলাম। আচ্ছা, এখন এখন আমাদের কাজ হচ্ছে ভাই তাহলে তো এই বাটন থাকা জরুরি না, এই বাটন এখানে দিলাম, এন্ড এখানে কি দিতে হবে? আমার হ্যান্ডেলার দিতে হবে, তাই না? হ্যান্ডেলার এই বাটনের এখানে দিব ইনক্রিজ হ্যান্ডেলার, আর
এই জায়গায় আমার বাটন কম্পোনেন্টই আসবে, বাট এইখানে হ্যান্ডেলার দিব কি ইংলিশ হ্যান্ডেলার 2। আচ্ছা, এবার যদি আমার অ্যাপ্লিকেশনটা আমরা সেভ তো করছি, দেখি জাস্ট সিম্পলি 1 করে বাড়তেছে, 5 করে বাড়তেছে, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের সব সেটআপ। এবার একটা ইন্টারেস্টিং জিনিস করবো আমরা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টে, বুঝেন, যতগুলা কম্পোনেন্ট আমার অ্যাপ্লিকেশন বানাচ্ছি সব সব জায়গায় কনসোল লগ দিয়ে আসবো। ধরেন আই এম রেন্ডারিং, রিরেন্ডারিং বুঝি আমরা সবাই, রেন্ডারিং কি রিরেন্ডারিং কি। আচ্ছা, যদি বুঝি ভালো, আর যদি না বুঝি সিম্পলি হচ্ছে যে একটা কম্পোনেন্ট যখন রিকল হয়, মানে রিকল করে, ওকে, তখন ওর আমরা রিরেন্ডারিং বলি রিঅ্যাক্টর কম্পোনেন্টের ভাষায়। ওকে, তার মানে এই পার্টিকুলার কম্পোনেন্ট ফাংশনটা যখন রিইনভোক হয়, তখন আমার এই কম্পোনেন্টের ভাষায় আমরা বলি কম্পোনেন্টটা রিরেন্ডার নিস, দ্যাটস ইট। সো কম্পোনেন্ট যখন রিরেন্ডার নেয়, বা মানে এটা সহজ ভাষা কি, ফাংশনটা রিইনভোক হয়, তার মানে কি আমার পার্টিকুলারলি কনসোলটাও কনসোল হবে, তাই না? কারণ রিইনভোক হওয়া মানে কি ফাংশনটা কল হওয়া, তাই না? তাহলে কল হলে তো কনসোলটাও, মানে এটাও তো একটা লাইন, 8 নাম্বার লাইন, এটা তো এক্সিকিউট হবে ফাংশনের ভিতরে, তাই না? রিটার্ন এক্সিকিউট হবে, সবকিছু হবে। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা কনসোল দিয়ে আসি। ধরেন টাইটেল ইজ রেন্ডারিং, আর ধরেন বাটনে দিয়ে আসি আমরা একটা লগ, ধরেন বাটন ইজ বাটন রেন্ডার না বাটন, আচ্ছা রেন্ডার দেওয়াটাই ভালো, ওরা বেটার সাজেস্ট করছে, রেন্ডারিং না বাটন রেন্ডার। আর এখানে আমরা আই এম রেন্ডারিং দিয়ে অ্যাপ রেন্ডার। ওকে, ফেয়ার এনাফ, খুব সুন্দর। এইবার টাইটেল দিছি না? আচ্ছা, এবার আমরা আমাদের ব্রাউজারটা একটু অন করি, ব্রাউজারের কনসোলটা একটু অন করি, কারণ কনসোলগুলো আমরা দেখতে চাই, এন্ড এটাকে আমরা নিচে নিয়ে আসি, এইভাবে না? আচ্ছা, এবার একটা রিফ্রেশ দিই সবার আগে, দিছে? আচ্ছা, এনিওয়ে ওইটা পরে দেখবো। দেখেন এখানে আমার প্রথম ইনিশিয়াল যখন রেন্ডার নিল, যখন ইনিশিয়াল আমার অ্যাপ্লিকেশন শুরু হলো, অ্যাপ রেন্ডার নিল, এই কনসোলটা হয়েছে। তার মানে কি আমার অ্যাপ কনসোল মানে অ্যাপ রেন্ডার নিছে বুঝলাম, টাইটেল রেন্ডার নিছে বুঝলাম, বাটন রেন্ডার নিছে দুইবার, কেন আমার বাটন দুইবার ইউজ করছে। ওকে, এই জন্য দুই জায়গার জন্য দুইবার এই কম্পোনেন্টটা কল হয়েছে। ওকে, টাইটেল একবার কল হয়েছে, অ্যাপ একবার কল হয়েছে, ভালো কথা। এখন আমি ইনক্রিজ বাই, আমি সব কাইটে দিলাম, দেখেন ওই রেন্ডার শেষ, আমি এখানে একটা স্টেট চেঞ্জ করলাম, ধরেন এটা চেঞ্জ করলাম, যখন আমি ইনক্রিজ বাই 1 দিলাম, বা আমরা এই কাউন্টার 1 এর মানটা চেঞ্জ করলাম, তখন দেখেন আবার কি হইলো, অ্যাপ রেন্ডার নিল, টাইটেল রেন্ডার নিল, বাটনও দুইবার রেন্ডার নিল। এখন আমার বলেন, এই যে আমার কাউন্টারের মানটা চেঞ্জ করলাম, এই চেঞ্জের কারণে কি আমার এই বাটনে কোনো চেঞ্জ হয়েছে, বা আমার টাইটেলে কোনো চেঞ্জ হয়েছে? দেখেন আমরা একটু দেখি আসলে কি হইতেছে কাহিনীটা। যখন আমি পার্টিকুলারলি এই কাউন্টার মানে এই ইনক্রিজ বাই 1 এ ক্লিক করলাম, তখন আমার কি হইলো, অ্যাপ রিরেন্ডার নিবে, কেন বলেন তো? অ্যাপ মানে একটা কম্পোনেন্ট কখন রিরেন্ডার নেয় কেউ বলতে পারি? চ্যাটের ভিতরে একটা পার্টিকুলার কম্পোনেন্ট কখন রিরেন্ডার নেয়? দুইটা শর্ত, শুধুমাত্র দুইটা শর্ত পূরণ করলেও রিরেন্ডার নিতে পারে। এবার রিরেন্ডার নেওয়া উচিত না, স্টেট চেঞ্জ, অ্যাবসলিউটলি রাইট। আর হ্যাঁ, স্টেট চেঞ্জ হলে আর নাও, প্রফ চেঞ্জ হলে রাইট, তন্ময় ভাই। কারণ আমার রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে, রিঅ্যাক্টের দুনিয়ায় সবই তো কম্পোনেন্ট, তাই না? একটা কম্পোনেন্টের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডাটা লেয়ার, একটা হচ্ছে ডিজাইন লেয়ার। ডিজাইন লেয়ার হচ্ছে জেএসএক্স বা সিএসএস, এগুলো আপনি দিয়ে যেটা করবেন। ডাটা লেয়ার বা লজিক লেয়ারে দুই ধরনের ডাটা লেয়ার থাকে, একটা হচ্ছে নিজস্ব ডাটা স্টেট, আর হচ্ছে আরেক কম্পোনেন্ট থেকে পাওয়া ডাটা, তাই না? প্রপস। এই দুই ধরনের কিন্তু ডাইনামিক ডাটা রিসিভ করার মানে ডাইনামিক ডাটা নিয়ে কাজ করার দুইটাই কিন্তু একটা কম্পোনেন্টের কাছে, তাই না? প্রপস অথবা স্টেট। আমার প্রপস চেঞ্জ হতে পারে প্যারেন্ট থেকে, আবার আমার নিজস্ব আমার কম্পোনেন্টের ভিতরে স্টেট চেঞ্জ হতে পারে। এখন যারা শুধু স্টেট বলছেন তারও এক ক্ষেত্রে রাইট, সেটা হচ্ছে যে ভাই, কারণ আমার যদি প্রস চেঞ্জ হয় তার মানে কি আমার প্যারেন্টের কোনো একটা কিছু চেঞ্জ হয়েছে স্টেট, তাই না? কারণ চেঞ্জ হইতেছে মানে কি সেটা কোনো না কোনো জায়গায় স্টেট, তাই না? সো ওই ক্ষেত্রে রাইট, বাট যদি স্পেসিফিকলি বলতে চাই, একটা কম্পোনেন্ট শুধুমাত্র তখনই রেন্ডার নেওয়া উচিত বা রিরেন্ডার নেওয়া উচিত যখন তার পার্টিকুলারলি কোনো প্রস বা স্টেট চেঞ্জ হয়। এখন আমরা বলেন অ্যাপের স্টেট হচ্ছে কাউন্ট, এটা যখন চেঞ্জ করলাম, আমি তো এই যে ইনক্রিজ বাই 1 বাটন যখন ক্লিক করলাম, দেখেন ইনক্রিজ বাই 1 বাটনে ক্লিক করলাম, ইনক্রিজ বাই 1,
তখন আসলে আমি কি চেঞ্জ করলাম? আমি কাউন্টের মান চেঞ্জ করলাম না, জাস্ট এইটার মান। তাহলে এইটার মান চেঞ্জ হইলে কার রিরেন্ডার নেওয়া উচিত? এটা কার স্টেট? অ্যাপ কম্পোনেন্টের স্টেট, তাই না? তাহলে অ্যাপ আবার রিইনভোক হবে, রিকল হবে। আচ্ছা, অ্যাপ রেন্ডার নিল, ভালো কথা। কিন্তু আমার কথা হলো টাইটেল কেন নিল? আমি একটু টাইটেলে দেখি, দেখেন আমার টাইটেল কম্পোনেন্টটা যদি আমি ভিতরে যাই, টাইটেলের কি কোনো স্টেট আছে? টাইটেলে কি কোনো প্রপস আছে? ওর কি কোনো ডাটা লেয়ার আছে আদৌ? এনিওয়ান? এই পার্টিকুলার কম্পোনেন্টটা চেঞ্জ হওয়ার মতো কোনো ডাটা লেয়ার আছে? স্টেট বা প্রপস নাই। বাট তারপরে দেখেন, যখন আমার অ্যাপ রেন্ডার নিল, বুঝছেন, আমার যখন অ্যাপ রেন্ডার নিল বা অ্যাপের কোনো স্টেট চেঞ্জ হলো, তখন আমার টাইটেল রেন্ডার নিল, আমার বাটনও আবার রেন্ডার নিল। তার মানে কি রিয়াক্ট আসলে কি করতেছে, মানে নিজের কথা রাখলো না? আমরা তো জানি যে স্টেট বা প্রপস চেঞ্জ হলে খালি ওর রিরেন্ডার নেওয়া উচিত, বাট এটা কেন হইতেছে? এইটা হওয়ার কারণ হচ্ছে রিয়াক্টের নিজস্ব ডিজাইন প্যাটার্ন। দেখেন ও কি বলছে, যে ভাই আমার যখন কোনো পার্টিকুলার কম্পোনেন্টের স্টেট চেঞ্জ হবে, তখন আমি কম্পোনেন্টের রিরেন্ডার নেওয়াবো। আচ্ছা, বুঝলাম যে অ্যাপের কম্পোনেন্ট, সরি অ্যাপের স্টেট চেঞ্জ হয়েছে, ওর রিরেন্ডার নেওয়া হইতেছে, কনসোল করলো, ভালো কথা। বাট রিরেন্ডার নেওয়া মানে কি? ওই ফাংশনের কোডটা পুরোপুরি এক্সিকিউট হওয়া। তার মানে কি, এই ফাংশন যদি এক্সিকিউট হয়, এই রিটার্নটা এক্সিকিউট হবে না ভাইয়া, বলেন তো? যতবার একটা ফাংশন এক্সিকিউট হয়, ততবার রিটার্নটা এক্সিকিউট হয় না? নর্মাল জাভাস্ক্রিপ্টের নলেজ থেকে আমরা এতটুকু জানি না? আচ্ছা, যদি রিটার্নটা এক্সিকিউট হয়, দেখেন রিটার্নের ভিতরে আমরা কি করে রাখছি? টাইটেল রে কল করে রাখছি। কম্পোনেন্ট আমরা এইভাবে কল করি না? দেখেন কম্পোনেন্ট আমরা এইভাবে কল করি না? এইভাবে আপনার মানে একটা ইয়ার মতো, এইচটিএমএল এলিমেন্টের মতো করে। এটা কি সবাই জানি যে কম্পোনেন্টে যে আমরা এইভাবে কল করি, মানে এইভাবে কল না করে এইভাবে কিন্তু কল করি না আমরা কম্পোনেন্টে, এইভাবে লিখলে কিন্তু কল হয় বিহাইন্ড দ্য সিন। এটা কি সবাই জানি? দিস ইজ দ্য ওয়ে টু কল এ কম্পোনেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন রিয়াক্ট ঠিক কাজই করতেছে। দেখেন ঠিক কাজ কিভাবে করতেছে। রিয়াক্ট বলতেছে ভাই আমার স্টেট চেঞ্জ হয়েছে, আমি রিরেন্ডার নিছি, তাহলে আমার তো রিটার্ন ও এক্সিকিউট হবে। তাইলে ভাই রিটার্ন এক্সিকিউট হওয়া মানে কি? এই রিটার্নের ভিতরে যত লাইন অফ কোড লিখছো ওগুলো আবার এক্সিকিউট হওয়া। তার মানে এখানে আমার 23 নম্বর লাইনে টাইটেলটা কল হয়েছে। টাইটেলটা যেহেতু কল হয়েছে, ওই কল থেকে যে এখানে আসতেছে টাইটেল রিরেন্ডার। আবার দেখেন আমার এই বাটন দুইবার তো আবার এক্সিকিউট হয়েছে, যেহেতু রিটার্ন এক্সিকিউট হইতেছে, এই বাটন আবার দুইবার কল হইতেছে, এই জন্য আবার দুইবার বাটন রেন্ডার নিতেছে। বাট কারণ আপনারা বলতে পারেন ভাই একটা টাইটেল রেন্ডার নিলে সমস্যা কি, একটা বাটন রেন্ডার নিলে সমস্যা কি? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাট আপনি এটা বিগার পিকচারে চিন্তা করেন। ধরেন আপনার কম্পোনেন্ট ট্রিটা এরকম, ধরেন আপনার কম্পোনেন্ট ট্রি এরকম, ধরেন এটা আপনার প্যারেন্ট কম্পোনেন্ট অ্যাপ, এটার আন্ডারে ধরেন এটা একটা কম্পোনেন্ট, ওকে। ধরেন সিম্পল একটা কম্পোনেন্ট, ধরেন comp1, আর ধরেন সিমিলার ভাবে আরেকটা কম্পোনেন্ট ধরেন comp2। জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়েছি। এই ব্যাপারটা তো আচ্ছা কম্পোনেন্ট্রি সবাই বুঝি, যেটা আমি বানাইতেছি এই ধরনের জিনিসপত্র সবার কি পরিচিত? কম্পোনেন্ট্রি। রিয়েক্টে যে কম্পোনেন্ট্রি মেনটেন করে আমার পুরো অ্যাপ্লিকেশন রেন্ডার নেয়, এটা তো সবাই বুঝি। আচ্ছা ঠিক আছে, ধরেন এই কম্পোনেন্টের আন্ডারে, বুঝছেন, এই কম্পোনেন্টের আন্ডার ধরেন এরকম আরো 3টা চাইল্ড আছে। এক, আমি নাম দিলাম না, 2, 3। ওকে, ধরেন এর আন্ডারে আরো 2টা আছে। আর ধরেন এর আন্ডারে আরো 2টা আছে। ধরেন সাপোজ আরো বড় হইতে পারে, আরো ছোট হইতে পারে, জাস্ট আমরা বুঝাইতেছি এক্সাম্পলের জন্য। ওকে, এইবার আমি একটু জুম আউট করি, বুঝেন আমার টাইটেল বাটন কোম্পানি রিনিউয়াল সমস্যা নেই, কিন্তু ধরেন আমার অ্যাপ্লিকেশন স্ট্রাকচার এটা, এবং কোনো কারণে এই যে রিয়েক্টের যে প্যাটার্নটা, এই প্যাটার্নের কারণে কোনো কারণে আমার এই comp1 কম্পোনেন্টটা বিনা কারণে রেন্ডার নিল, বুঝেন, আমার comp1 কম্পোনেন্টটা বিনা কারণে রেন্ডার নিল। এখন আমার কেউ বলেন তো, comp1 কম্পোনেন্ট যদি বিনা কারণে রিরেন্ডার নেয়, তাহলে কি শুধু এই কম্পোনেন্ট রিরেন্ডার নিবে, নাকি এর আন্ডারে যত চিলড্রেন গ্র্যান্ড চিলড্রেন আছে সবাই সহ রিরেন্ডার নিবে? এটা কি সবাই বুঝি যে এই কম্পোনেন্ট রেন্ডার নেওয়া মানে যে পুরা সাবট্রিটে রেন্ডার নেওয়া, রিরেন্ডার নেওয়া? এইটা কি উচিত বলেন? যদি আমার এরকম সিনারি হয়ে যায়, যদি আমার এরকম সিনারি হয়ে যায় যে ভাই ওর কম্পোনেন্টের কোনো স্টেট বা প্রপস কিছুই চেঞ্জ হয় নাই, বাট ও বিনা কারণে রেন্ডার নিছে, যার কারণে ধরেন এই ওর আন্ডারে এরকম অনেক বড় একটা সাবট্রি রেন্ডার নিছে। এখন হইতেই পারে এই সাবট্রি ধরেন এই পার্টিকুলার কম্পোনেন্টটা অনেক হেভি কম্পোনেন্ট, ধরেন এই কম্পোনেন্টটা, দেখেন আমরা চার্ট মার্ট নিয়ে কাজ করছি, অনেক হেভি ক্যালকুলেশন করছি, এইটা পারফরমেন্স ইম্প্যাক্ট ফেলাবে না বলেন তো?
বুঝতে পারছেন এখানে ক্যাচটা কি? আমরা তো মনে করতেছি টাইটেল, নো ইটস নট দ্য টাইটেল। আপনি ব্যাপারটা ভাবেন, যদি আমার এরকম, আমার কেন কনসাস মানে কশাস থাকতে হবে? কারণ রিয়াক্ট দুই ক্ষেত্রে ও দুইটাই বলতেছে, ও নিজেও বলতেছে যে ভাই স্টেট বা টপ চেঞ্জ হলে আমার রিটার্নটা নেওয়া উচিত না, আবার নিজেও করতেছে, কারণ ওর প্যাটার্নটা ওইটা, কারণ রিটার্নটা তো এক্সিকিউট করতে হচ্ছে, কারণ আমরা একটা কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্টে কল করি রিটার্নের ভিতরে, রিয়াক্টের প্যাটার্ন হচ্ছে এটা। দিস ইজ দ্য প্রবলেম, এন্ড এটা আমরা চেঞ্জ করতে পারবো না, রিয়াক্ট এইভাবেই বানানো, তাই না? এখন এটার মানে সমাধান তো আমার করতে হবে, কারণ দিস ইজ এ হিউজ প্রবলেম। যদি আমার এইরকম ট্রি থাকে রিয়েল অ্যাপ্লিকেশনে, যেটা আমরা মাত্র দেখলাম, আরো বড় থাকতে পারে, তাই না? এর আন্ডারে আরো বড় সাপ্লি থাকতে পারে। তো একটা ভুল কম্পোনেন্ট যদি বিনা কারণে রেন্ডার নেয়, ধরেন এইটা, তাহলে তার আন্ডারে যত সাবট্রি আছে, সাব কম্পোনেন্ট আছে, যত চিলড্রেন কম্পোনেন্ট, গ্র্যান্ড চিলড্রেন কম্পোনেন্ট আছে, পুরা সাবট্রিটা রিরেন্ডার নেবে। দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ এ রিয়েল পারফরমেন্স মানে বটলনেক বলতে পারেন। কারণ আপনার বিনা কারণে এত বড় সাবট্রি বারবার বারবার আপনি রিরেন্ডার নিতেছেন, এটা তো একটা সমস্যা। এবং কার ক্ষেত্রে সমস্যা দেখেন, এই রিরেন্ডারটা কোথায় নেবে কেউ বলেন তো? কার পিসিতে, কার মোবাইলে, কার মেশিনে নিবে? আমার ক্লায়েন্টের মেশিনে নিবে, তাই না? ক্লায়েন্টের, বুঝতেছেন? আমার বিজনেসের এই অ্যাপ্লিকেশনটা, না না নো সার্ভার না ভাইয়া, ইউজারের। বুঝতে পারছেন? এই যে হাসিবুল ভাই যেটা বলছেন, ইউজার যেই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা আপনার যে মোবাইলে বা পিসি চালাতেছে, তার পিসিতে এই রেন্ডারটা নিবে, এই পার্টিকুলারটা জিনিসটা। দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ এ হিউজ প্রবলেম। ওকে, সো এইটার আমাদের ট্যাকেল করতে হবে, কারণ ইউজারই তো আমাদের বিজনেসে টাকা দেয় আমার অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য, তাই না? তার পিসি যদি স্লো হয়ে যায়, তার মানে ডিভাইস স্লো হয়ে যায়, দ্যাট ইজ এ হিউজ প্রবলেম, তাই না? সো এটা কিভাবে ট্যাকেল করা যায়? ট্যাকেল করার একটা উপায়, সেটা হচ্ছে যে ভাই আমি বললাম রিয়াক্ট, তুমি যে রুলটা আমার ফার্স্টে বলছিলা যে ভাই তোমার স্টেট বা প্রপস চেঞ্জ না হইলে তুমি রিরেন্ডার নিবা না, ওটা তুমি ফলো করো, ওটা তুমি ফলো করো, তাইলে তো হয়। আমার কথা বুঝতে পারছেন? রিয়াক্ট যদি ওইটা ফলো করতে পারে, যেটা আমরা বলছি, যেটা রুল, যে ভাই আমার স্টেট বা প্রপস চেঞ্জ না হইলে কোনো কোম্পানি রিরেন্ডার নিব না, এটা ফলো করলে কাজ হয়ে যায় না? বুঝতে পারছেন? কিন্তু এটাও ডিফল্ট ভাবে ফলো করে না, বাট ওইটার আমি ফলো করাইতে পারি কিভাবে দেখেন। আপনার যদি মনে হয় কোনো কম্পোনেন্টের বিনা কারণে রিরেন্ডার আটকানো উচিত, তখন আমরা একটা কাজ করতে পারি, ওই পার্টিকুলার কম্পোনেন্টটার ভিতরে গিয়ে আমরা রিয়েক্ট থেকে একটা স্পেশাল ফাংশন ইম্পোর্ট করব। ফাংশন নাম হচ্ছে মেমো। ওকে, যারা মোটামুটি সিএসসি স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, তারা আমি জানি না এখানে কজন, আমি নিজেও না, বাট তারা মোটামুটি মেমোরাইজেশন টেকনিক সম্পর্কে জানেন মনে হয়, অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজে আছে সিমিলিয়ার। সো এটা কি করতেছে পরে দেখতেছি। আমার কাজ হচ্ছে ভাই দুইটা ওয়েতে কাজ করতে পারি। মেমোরাইজেশন মানে কাছাকাছি, আমি বললে বুঝবেন, এটা মেমোরাইজেশন বলে, মেমোরাইজেশন আরটা নেই। ওকে, আমরা এই পার্টিকুলার ফাংশনটা যখন মানে কম্পোনেন্ট ডিক্লেয়ার করব, মেমো কল করে আর আর্গুমেন্ট আকারে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে এইটা ঠিক আছে না? ইউজ মেমো না, ইউজ মেমো না ভাইয়া, ইউজ মেমো না। আচ্ছা, অনেকে ইউজ মেমো ভাবতেছেন, ইউজ মেমো না, এটা সত্যি মেমো ফাংশন। ইউজ মেমো আলাদা জিনিস, দেখবো, ওইটাও দেখবো। ওকে, মেমোরাইজেশন ফ্রম ডাইনামিক প্রোগ্রামিং, ডাইনামিক প্রোগ্রামিং এ একটা মেমোরাইজেশন আছে, মেমোরাইজেশন আছে, আমি জানি। সিমিলিয়ার বাট মানে এক্সাক্ট বলতে পারেন না, ওকে, বাট মানে সিমিলিয়ার আর কি আপনার জিনিসপত্র। যেমন আপনার ডাইনামিক প্রোগ্রামিং, রিফাত ভাই কি করে, সবাই যারা টুকটাক জানি ডাইনামিক প্রোগ্রামিং, আমার আগের ক্যালকুলেটেড রেজাল্ট মনে রাখে না, ওটা রিক্যালকুলেট করে না রিফাত ভাই, ইফ আই এম নট রং? একদম বেয়ার মিনিমাম বেসিক বলতে তো এটাই। আচ্ছা, এইখানেও সিমিলার কিছু কাজ করে, বাট আমরা দেখবো কিভাবে করে। ওকে, এইটা আচ্ছা, এটা মনে হয় মডার্ন ভাইটা সমস্যা। আচ্ছা, মানে মডার্ন 19 মনে হয় এটা করতে হয় না, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। মেমো যখন আমরা এই ফাংশনটা ডিক্লেয়ার করলাম না, ডিক্লেয়ার করার পর এক্সপোর্ট ডিফল্ট করলাম না, আমরা টাইটেলটারে এক্সপোর্ট ডিফল্ট করবো না, আমরা মেমোটারে কল করব, করার পরে টাইটেলটা ওর আর্গুমেন্ট আকারে দিয়ে আমরা ওরে কি করব, এক্সপোর্ট ডিফল্ট করবো। তার মানে কি দেখেন তো, এই পার্টিকুলার ফাইল থেকে এখন যেই ইম্পোর্ট করে টাইটেলটা ইউজ করবে, আসলে ও কি পাবে? ও কি ডিরেক্ট টাইটেলটা পাবে, নাকি মেমো ফাংশন দিয়ে টাইটেলটারে কল করার পরে যে রেজাল্টটা ওইটা পাবে? কেউ বলেন তো। এই পার্টিকুলার ফাইল থেকে এই র টাইটেল কম্পোনেন্টটা কি আর ইউজ করা সম্ভব, নাকি আমি যেটা ডিফল্ট এক্সপোর্ট করছি ওইটা ইউজ করতে হবে আফটার কলিং, তাই না? আচ্ছা ঠিক আছে। তো মেমোরে যখন আমরা এখান থেকে কল করলাম এবং ওরে দিলাম, দেওয়ার পরে আমরা এই পার্টিকুলার জায়গাতে এটা আমার এইখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, এটা যেমন আছে তেমনই। ওকে, যেহেতু এক্সপোর্ট ডিফল্ট, ওকে, সো এটা যেমন আছে তেমনই, সমস্যা নেই। এখন মেমো করেটা কি? নেম এক্সপোর্টের ক্ষেত্রে, যদি আপনার মনে হয় যে এটার এক্সপোর্ট নেম করবেন, তাইলে আমরা এখানে মেমোটার ওইভাবে কনফিগার করতে পারি। ওকে, নর্মালি তো আমরা কম্পোনেন্ট এক্সপোর্ট ডিফল্ট করি, প্রবলেম নাই।
আর যদি নেম এক্সপোর্ট করি তাহলে আমার ওই যে এইভাবে যেটা বললাম যে আপনার এইখানে আমরা এটা ডিক্লেয়ার করার সময় আর কি র্যাপ করতে পারি। ওকে, বাট আমার মনে হয় নতুন আপডেটেড ভার্সনে এটার কোনো একটা কি বলে ইএস নেটের কোনো একটা এরর দিয়েছে। বাট আগে আপনার যখন আমরা ভাইট আসার আগেও যখন ইয়া দিয়ে কাজ করতাম, আপনার ক্রিয়েট রিঅ্যাক্টিভ দিয়ে কাজ করতাম, আমি ইনিশিয়ালি কিন্তু মেমো এভাবে ইউজ করতাম আপনার, মানে কম্পোনেন্ট ডিক্লেয়ার করার সময় মেমো দিয়ে র্যাপ করতাম। ওকে, প্রবলেম নেই। নো ম্যাম, মেমো কোনো ডিপেন্ডেন্সি আপনার নিবে না। অনেকে মেমোরি ইউজ মেমোর সাথে গোলায় ফেলতেছেন, কেন ডিপেন্ডেন্সি নিবে? আমার কেউ বলেন তো মেমো কি, মেমোর ডাটা টাইপটা কি, কেউ বলেন তো এখানে মেমো ডাটা টাইপটা কি এখানে? নো, ইটস এ ফাংশন। মেমো নিজে কি, মেমো নিজের ডাটা টাইপ কি? ও ফাংশন টাইপের ডাটা না, ফাংশন না। আচ্ছা, তাইলে ওরে আমি কি করতে পারবো? ওরে আমি কল করতে পারবো, ওরে আমি আর্গুমেন্ট দিছি। দেখেন মেমোরে আমি কল করে আমার যে কম্পোনেন্টটা আমি মেমোরাইজ করতে চাচ্ছি, রিটার্নটা আটকাতে চাচ্ছি, ওরে আমি আর্গুমেন্ট আকারে পাস করে দিচ্ছি। ওর কোনো ডিপেন্ডেন্সি দরকার নেই, ওটা আমি কল করতেছি। ওকে, মেমো বিহাইন্ড কি করে দেখেন। মেমো বলে যে ভাই, বলবো ভাইয়া বলবো সব, একটু ওয়েট করেন। আপনারা অনেকে অনেক কিছু আমি জানি, হয়তো জানেন, বাট অনেকে আছে জানি না। ওকে, ওইভাবে অ্যাড্রেস করে রাখাচ্ছি তো, এই জন্য হয়তো কনফিউশন করে দিচ্ছে। বাট মানে সমস্যা নেই, সবই বলবো, সমস্যা। ইউজ মেমোর ডিফারেন্স বলবো, হ্যাঁ সমস্যা নেই, ইউজ মেমো আছে আমাদের ক্লাস। আগে এটা বলি দেখেন, সেটা হচ্ছে ভাই আমি যখন একটা কম্পোনেন্টে মেমোরাইজ করলাম, তখন আমার বিহাইন্ড দ্য সিন রিঅ্যাক্টরটা কাজ করে। এই পার্টিকুলার কম্পোনেন্ট যখন ইনিশিয়াল রেন্ডার নেয়, আবারও বলি, ইনিশিয়ালি যখন একটা কম্পোনেন্টের প্যারেন্টের ভিতরে রেন্ডার নেয়, তখনও মনে রাখে যে ভাই এই কম্পোনেন্টটা ওই প্যারেন্টের আন্ডারে যখন রেন্ডার নিছে, তখন তার কি কি স্টেট আর প্রপ ছিল, কি ছিল স্টেট আর প্রপস। এই দুইটা ও নিজের মধ্যে মনে রাখে। এই কম্পোনেন্টের জন্য ইনিশিয়াল রেন্ডারে স্টেট বা প্রপস কি থাকে সেটাও মনে রাখে রিঅ্যাক্ট মেমোর মাধ্যমে। যখন এই পার্টিকুলার কম্পোনেন্টটা সেম জায়গা থেকে, সেম প্যারেন্ট থেকে আবার রিরেন্ডার নেওয়ার চেষ্টা করে, বুঝেন, আবার রিরেন্ডার নেওয়ার চেষ্টা করে, তখন রিঅ্যাক্ট বিহাইন্ড দ্য সিন এই যে রিরেন্ডার নেওয়ার চেষ্টা করবে, ও তো কল হবে তাই না? ও যখন রিরেন্ডার নেওয়ার চেষ্টা করবে কল হবে না? তাহলে প্রপস থাকলে ওটা আমার পাস করতে হবে তাই না? স্টেট থাকলে ডিক্লেয়ার থাকবে। ও নতুন রেন্ডারের স্টেট প্রপস আর আগের রেন্ডারের স্টেট প্রপস এর মধ্যে একটা কম্পেয়ার করে, এইটাও সেভ রাখে আগেরটা ইনিশিয়াল রেন্ডারের পরে। আর যখনই বারবার নতুন রেন্ডার হয়, তখনই ও নতুন রেন্ডারের জন্য কি কি স্টেট আর প্রসেস আপ টু ডেট ওইটারে নেয়, ওইটারে নিয়ে ওইটা এখানে ক্রস মানে ইয়া করে মিলায় আর কি, এই দুইটার কম্পেয়ার করে। কম্পেয়ার করে দেখে ভাই আমার আগের রিরেন্ডারের যে ডাটা শেপটা ছিল, স্টেটের যে শেপটা ছিল বা যে ডাটা ছিল বা প্রসেসের যে ডাটা ছিল, নতুন রিরেন্ডারের স্টেট বা প্রসেস ডাটা কি চেঞ্জ হয়েছে নাকি? হ্যাঁ, আমার আলাদা ডাটা আসতে পারে, বাট এটা কি চেঞ্জ নাকি, আলাদা কিনা, নাকি চেঞ্জ হয় নাই? যদি চেঞ্জ হয় তাহলে কি আমার রিরেন্ডার নেওয়া দরকার কি দরকার না, কেউ বলেন তো? কারণ আমার ইনিশিয়াল রেন্ডারের স্টেট প্রপস একরকম, নতুন একটা রেন্ডারের স্টেট প্রপসের কোনো একটা আলাদা, তাহলে কি আমার রেন্ডার নেওয়া দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? প্রয়োজন, তাই না? আচ্ছা, তখন মেমো বলে যে আচ্ছা ঠিক আছে তোমার এই রেন্ডার নিতে দিব, তখন মেমো নিজেই বলে দিব, ও রেন্ডার নিতে দিবে। ওকে, রিরেন্ডার নেওয়া হবে। বাট ও যদি দেখে যে ভাই আমার আগের রেন্ডারের, ও সবসময় ঠিক আগের রেন্ডার, মানে যখনই ও চেঞ্জ করবে, ওকে, যখনই ও রেন্ডার নেওয়াবে অ্যাকচুয়ালি, মানে ওর কল করবে, ওকে অ্যাকচুয়ালি রেন্ডার নেওয়াবে, তখনই স্টেট প্রসেসরও ঠিক আগের রেন্ডারের ও কি রাখবে, স্ন্যাপশট রাখবে মনে করেন। এবং নতুনই যখন ও মানে সেম কম্পোনেন্ট যখন নতুন করে আবার রিরেন্ডার নেওয়ার চেষ্টা করবে একই প্যারেন্টের আন্ডার থেকে, তখন ও নতুন যে রিরেন্ডার নেওয়ার জন্য যে স্টেট বা প্রসেস আছে ওই পার্টিকুলার কম্পোনেন্টের, ওই সময় ওইটার সাথে আগের স্টেট প্রসেসটা মিলাবে, আগের রিরেন্ডারের। যদিও ডিফারেন্সিয়েশন পায় তাহলে রেন্ডার নেওয়াবে, নাহলে নেওয়াবে না। মানে কি, এই পার্টিকুলার কম্পোনেন্টের রেন্ডার নিবে কি নিবে না, এটা কি এখন আমাদের হাতে আছে? না, এটা এখন আমরা রিঅ্যাক্টরকে দিয়েছি মেমোর হাতে। মেমো এই কাজটুকুই করে, মেমো এই কাজটুকুই করে। ওকে, সো ইয়া ভাই যে কোশ্চেন করছিলেন যে ডাইনামিক প্রোগ্রামিং এর সাথে মিলে নাকি, মানে এটা বললাম যে একটা ব্যাপার আছে যে আমার মনে রাখা আগের ক্যালকুলেশন গুলো, ঠিক আছে, ওই কাজটা করে, বাট একদম সেম না। ইজ দেয়ার এনি ড্রব্যাকস অফ ইউজিং মেমো? আছে, ড্রব্যাকস আছে, বলতেছি সবই বলতেছি। তাহলে স্যার অল কম্পোনেন্ট মেমো ইউজ করা হলে তো কোনো প্রবলেম হবে না, হবে কিনা? হ্যাঁ এটাও বলতেছি, সবই বলতেছি। আগে দেখেন, আগে আমরা দেখিনি, সব কোশ্চেন অ্যান্সার করবো। আচ্ছা দেখেন, আমরা এই পার্টিকুলার কম্পোনেন্ট এখানে আচ্ছা মেমোরাইজ করছি তাই না টাইটেলটা। এবার আমরা একটা কাজ করে দেখি, আমরা ইন্সপেক্টে যাই, একদম হার্ড ডিলোড দিয়ে একটা এমটি ক্যাশ করে, কতই বা ক্যাশ, এত টাইম লাগলো। আচ্ছা দেখেন, অ্যাপ রেন্ডার্ড, টাইটেল রেন্ডার্ড, বাটন রেন্ডার দুইবার, ঠিক আছে। ইনিশিয়াল রেন্ডারে তো সবই রেন্ডার নেবে। আচ্ছা এবার আমি কেটে দিলাম, এইবার আমি স্টেট চেঞ্জ করার ট্রাই করলাম। দেখেন দেখেন, অ্যাপ রেন্ডার্ড বাটন রেন্ডার দুইবার,
বা টাইটেল কি আর রেন্ডার, টাইটেল কি আর রিরেন্ডার নিল? টাইটেলটা কিন্তু আর বিনা কারণে রিরেন্ডার নেয় না। দেখেন আপনি যতই স্টেট চেঞ্জ করেন এখন, কারণ আমি সেকেন্ড স্টেট চেঞ্জ করি, যতই চেঞ্জ করেন ডাজন্ট ম্যাটার, কারণ টাইটেল এখন মেমোয়াইজড। ওকে, ওর যদি প্রপস বা স্টেট চেঞ্জ না হয় ও কোনোদিনও আর রিরেন্ডার নেবে না। এখন আমার বলেন এই পার্টিকুলার টাইটেলের কি প্রপস বা স্টেট চেঞ্জ হওয়া সম্ভব? ওর প্রপস বা স্টেট তো নাই, বুঝতেছেন, সবসময় ফাঁকা। তার মানে কোনো কারণে আর বিনা কারণে রিরেন্ডার নেবে না। এখন হ্যাঁ, এখন অনেকে কোশ্চেন করছে ভাইয়া তাহলে এটা কি ড্রব্যাক আছে বা এটা কি সবসময় ইউজ করলে তো কোনো প্রবলেম নাই? আমাকে বলেন তো রিয়েক্টের নর্মাল ফ্লো কি? যে ভাই রিটার্নটা রিএক্সিকিউট হওয়া প্যারেন্টের, এবং রিটার্নের ভিতরে যত কম্পোনেন্ট আছে সবাই কল হওয়া, তার ভিতরে যত সাবচিলড্রেন আছে যদি থাকে এই যে এরকম সবাই কল হওয়া, এটা রিয়েক্টের নর্মাল ফ্লো, তাই না? নর্মাল ফ্লো। এটারই কি আমরা ব্রেক করতেছি না? এটা আমরা ব্রেক করতেছি না এই মেমোরাইজেশনের দ্বারা? আচ্ছা, এখন বলেন রিয়েক্টের একটা নর্মাল ফ্লো আমরা ব্রেক করতেছি, এবং রিয়েক্ট এই মেমো ফাংশনটা নিজে ডিসিশন নিতে পারতেছে যে কখনো রেন্ডার নেওয়া হবে কখন রেন্ডার নেওয়া হবে না। শুধু ওরে না, ওর আন্ডারে যত সাবচিলড্রেন আছে সবাই, বুঝছেন? মানে আমি কি বলতে চাচ্ছি একটু বুঝেন। ধরেন এখানে আমার শুধু টাইটেল বলতে এইটা না, ধরেন আমার H1 একটা আছে, ওকে, H1 আছে ধরেন আমার, আচ্ছা H1 আসার আগে ধরেন একটা এইটা H1 আছে, ধরেন আমার এখানে আরেকটা কম্পোনেন্ট, ধরেন ডেমো কম্পোনেন্ট, সাপোজ জাস্ট ধরেন আমি দিলাম ডেমো, ডেমো, ওকে। তো ডেমো এখন নাই, আমরা ধরেন ডেমো বানাই, ইম্পোর্ট ডেমো ফ্রম ধরেন ডেমো, ওকে। আর সিম্পলি আমরা ধরেন এখান থেকে একটা ডেমো কম্পোনেন্ট বানাই, কম্পোনেন্টস ডেমো ডট জেএসএক্স, আর এটা কিচ্ছু না, ইটস জাস্ট এ ডেমো কম্পোনেন্ট, ওকে। ধরেন আই এম ডেমো, আচ্ছা এবার সেভ। এবার আমার কেউ বলেন এই যে পার্টিকুলারলি এই যে আই এম ডেমো আছে, এটা আছে, যদি টাইটেল রিরেন্ডার না নেয়, মানে টাইটেল যদি রিরেন্ডার নিত তার মানে কি তার আন্ডার যত চিলড্রেন আছে সেগুলো রিরেন্ডার নেওয়া, তাই না? তার মানে কি দেখেন আমি যদি মেমোয়াইজ ইউজ না করতাম, যে মেমোয়াইজ ইউজ না করে এক্সপোর্ট ডিফল্ট করতাম নর্মালি, তাহলে আমার বলেন তো এখন, এখন যদি কোনো রিরেন্ডার নিত তাহলে আমার কয়টা রিরেন্ডার হইতো? আমার টাইটেলের রিরেন্ডার হইতো, আচ্ছা ডেমোর তো রিরেন্ডার ইয়া করিনি, এটা কনসোল লগ, লগ ডেমো রেন্ডার, ওকে। এবার দেখেন অ্যাপ রেন্ডার টাইটেল রেন্ডার ডেমো রেন্ডার, কেন? টাইটেল কল হওয়া মানে ডেমো কল হওয়া, বুঝছেন? টাইটেল কল হওয়া মানে ডেমো কল হওয়া, কারণ কি টাইটেল কল হলে টাইটেল এক্সিকিউট হবে, তার ভিতরে রিটার্নটা রি-এক্সিকিউট হবে, তাই না? তাহলে ডেমোটা এক্সিকিউট হবে বা মানে রেন্ডার নিবে। এখন আমি যদি এটা মেমোয়াইজ করি তাইলে কি হবে? তাইলে টাইটেলের রেন্ডার আটকানোর সাথে সাথে দেখেন আমার ডেমোটাও রিরেন্ডার আটকে দিচ্ছে, তাই না? মানে তার আন্ডারে যত সাব চিলড্রেন আছে, যত সাব ট্রি আছে এরকম চিলড্রেন গার্জিয়ান সবার রিরেন্ডার আটকে দিচ্ছি, তার মানে কি আমরা ফ্লো ব্রেক করতেছি। এখন আমার কেউ বলেন এই যে ব্যাপারটা ডিসিশনটা নেওয়া, এই যে আননেসেসারি রিরেন্ডার আটকে দেওয়া, ক্যালকুলেশন করা, আগের স্টেট মনে রাখা, আগের প্রশ্ন মনে রাখা, আর কনটেক্সট মনে রাখা, কোন প্যারেন্ট থেকে কল দিতেছে, এইটা মনে রেখে যে একটা মানে এই যে এই ব্যাপারগুলো যে কন্ট্রোল করতেছে, আননেসেসারি রিরেন্ডার আটকেছে, রিয়েক্টের ন্যাচারাল ফ্লো নষ্ট করতেছে বা ব্রেক করতেছে আমাদেরই প্রয়োজনে, এই ফাংশনটা কি পাওয়ারফুল কি পাওয়ারফুল না? কেউ বলেন এই ফাংশনটা কি পাওয়ারফুল না পাওয়ারফুল না? পাওয়ারফুল। যদি পাওয়ারফুল হয় তার মধ্যে ওর মধ্যে অনেক ক্রিটিক্যাল লজিক্যাল লেখা থাকতে পারে, ওরে এক্সিকিউট করাও তো, মানে একটা পাওয়ারফুল ফাংশন এক্সিকিউট করাও তো টাইম হেভি, রিসোর্স হেভি। একটা পাওয়ারফুল মানে একটা পাওয়ারফুল ফাংশন এক্সিকিউট করাও তো আমার মানে রিসোর্সের উপর দিয়ে এক্সিকিউট করতে হবে, সিপিইউ লাগবে, র্যাম লাগবে, বুঝতেছেন আপনি? তাইলে এইটাও তো কিছু না কিছু পারফরমেন্স খায়, খায় কি খায় না? কেউ বলেন আমার। এই যে ফাংশনটা আমরা কল করতেছি, দেখেন এটা কিন্তু কল করতেছি, ও কিছু আপনার ইয়ে খায় না, মানে পারফরমেন্স খায় না? খায়। এখন আমার কেউ বলেন, এখন একটা সিম্পল আমরা উত্তর দেন, এইটার উত্তরে সব উত্তর হয়ে যাবে। রিয়েক্টের জন্য একটা নর্মাল H1 রেন্ডার করা, বুঝছেন, এইটা বেশি পারফরমেন্স ওরে খাবে রিয়েক্টের বা ব্রাউজারের, নাকি আমার এই মেমো ফাংশন যেটা এত ক্রিটিক্যাল এবং যে কোনো পজিশনে যে কোনো বড় বড় কম্পোনেন্টের এই রিরেন্ডারিং পুরা সাবচিলড্রেনের সব আটকাইতে পারে, এইটা বেশি পারফরমেন্স খাবে? আমার কেউ মেমো খাবে না? দ্যাট ইজ দ্য ওয়ে। এই জায়গায় সে ইঞ্জিনিয়ারদের খেলা, এই যে জায়গায় সে ডেভেলপারদের মানে নলেজের খেলা, এটা আছে, এটা এই সেম কাজও করবে, বাট আমাদের ট্রেড অফ বুঝতে হবে যে ভাই এটা আছে, বাট র্যান্ডম আমরা প্রত্যেক কম্পোনেন্ট এটা করতে পারবো না। কেন? কারণ একটা টাইটেল বিনা কারণে রিরেন্ডার নেওয়া রিয়েক্টের জন্য পারফরমেন্স যতটা না ক্ষতি করবে তার থেকে বেশি ক্ষতি করবে যে আমি মেমো ফাংশনটা বিনা কারণে এই একটা টাইটেলের রিরেন্ডার আটকানোর জন্য ইউজ করি। এই H1 রেন্ডার করার থেকে আমার মেমো ফাংশনের যেই মানে কল হওয়ার যেই পারফরমেন্স এটা বেশি।
পারফরমেন্স বলতে পারফর্ম মানে আপনার রিসোর্স, মানে আপনার ও যে ইউজ করবে এটা বেশি। এটা কি সব বুঝতে পারছেন? এটা মেক সেন্স করে না আমাদের কাছে? আচ্ছা, এই জন্য ব্ল্যান্ডলি আমাদের মেমো ইউজ করা উচিত না। এখন আপনি বলতে পারেন ভাইয়া কেন তাহলে আমরা টাইটেল ইউজ করছি? টাইটেল ইউজ করছি কারণ ভাইয়া এই জায়গাতে এই পার্টিকুলার এক্সাম্পল আমরা ছোট জিনিস দিয়ে বুঝছি। প্র্যাকটিক্যাল এক্সাম্পলে অবশ্যই আপনারা কখনো টাইটেল মেমোরাইজ করবেন না। আপনারা কখন মেমোরাইজ করবেন? যদি একটা পার্টিকুলার কম্পোনেন্টের ভিতরে হেভি কাজ হয়, সেটা রিডান্ডেন্ট আটকানোর জন্য। যদি একটা পার্টিকুলার কম্পোনেন্টের ভিতরে এরকম সাবচিলড্রেন্ট থাকে, ওই কম্পোনেন্ট গুলো রিডান্ডেন্ট আটকানোর জন্য, কারণ ওই কম্পোনেন্ট গুলো রিডান্ডেন্ট নিলে কিন্তু বিপদ আছে, তাই না? ধরুন এরকম যদি আমার স্ট্রাকচার হতো এবং টাইটেলের জায়গায় যদি কম্প 1 থাকতো, এর আন্ডার যদি এই পুরো সাবট্রিটা থাকতো, তাইলে এটা মেক সেন্স করতো না ভাইয়েরা? তাইলে এটা আটকানোর জন্য মেমো ফাংশন কল করার জন্য যে রিসোর্স, এটা খরচ হওয়ার থেকে আমার এইটার তো পারফরমেন্স বেশি বাঁচানো উচিত, বুঝতে পারছেন? তখন আমি মেমো ইউজ করতাম। বাট আমরা শিখতেছি ছোট কন্টেক্সট, ওকে? তাই সব জায়গায় মেমো আমরা বুঝলেও যে ভাই একটা কার কম্পোনেন্ট বিনা কোনো রিডান্ডেন্ট নিতেছে, কারণ একটা কাউন্টার অ্যাপ্লিকেশন বা একটা টাইটেল বা একটা বাটন নেই, সমস্যা নেই, বুঝতেছেন? মেমো ইউজ করার থেকে বেশি মানে আপনার ভয়ঙ্কর পারফরমেন্সের ক্ষেত্রে। সো মানে হিতে বিপরীত হয়ে যাবে। মশা মারতে যদি কামান নিয়ে আসি তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো এই জায়গায় আমাদের রিয়েক্ট ডেভেলপারদের স্মার্ট হইতে হবে। আমাদের এটা স্মার্ট হওয়ার উপায় কি? আমাদের কম্পোনেন্ট ঠিক মতো ডিজাইন করা লাগবে, তাই না? আমাদের বুঝতে হবে নিজেদের কম্পোনেন্ট খালি কোড করে করে হইলে হবে না, কিন্তু আমাদের এরকম ডায়াগ্রাম বানানো লাগবে সুন্দর করে। এরপর আমাদের দেখতে হবে যে ভাই কোন কম্পোনেন্ট গুলার আমার অ্যাকচুয়ালি ইয়া করা উচিত, কোনগুলো উচিত না। এইরকম ডায়াগ্রাম বানানো না থাকলে, আমরা যদি আর্কিটেকচারাল ওয়েতে না ভাবি, তাই কিন্তু জাস্ট কোড করে গেলে বুঝবো না কোন জিনিসগুলোরে আপনার মানে মেমোরাইজ করা উচিত, কোনগুলো করা উচিত না। ওকে, এটা আমাদের ডেভেলপারদের ডিসিশন নিতে হবে এখন। আচ্ছা, ওকে, সবাই বুঝতে পারছি এখন মেমো আসলে এক্স্যাক্টলি করে কি এবং মেমোরে কখন কিভাবে কোন জায়গায় ইউজ কেসেস গুলা আইডেন্টিফাই করা উচিত। আচ্ছা, এবার আমি একটু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এবার একটু আমি ইয়া ভাইরে ফ্লোর দিব, ইন্টারেক্টিভ কেয়ারস এর যারা আর কি আপনার অফিসিয়ালস আছেন ওদের একটু ফ্লোর দিব 2টা মিনিট কথা বলার জন্য। এরপর আমরা আমাদের টপিকের নেক্সট পার্টটাতে চলে আসবো। ভাইয়া আছেন কি? থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি রিকোয়েস্ট করব কৌশিক ভাইয়াকে ফ্লোরটা নেওয়ার জন্য। অলরাইট, থ্যাংক ইউ আসিফ মাহির ভাই ফ্লোর দেওয়ার জন্য, আর থ্যাংক ইউ শিফা আপু। তো প্রথমত হচ্ছে সবাইকে সরি বলছি এই কারণে যে এটা ইম্পর্টেন্ট টপিক দেখছিলেন আপনারা, এর মাঝে হচ্ছে আমরা ইন্টারাপ্ট করেছি। তো সময় বেশি নিব না, 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। তো আমার নাম হচ্ছে কৌশিক, আমি ইন্টারেক্টিভ কেয়ারসে আছি ক্যারিয়ার কাউন্সিলর হিসাবে। তো মূলত হচ্ছে আপনারা আমাদের একটি হচ্ছে ক্যারিয়ার পাথ আমরা লঞ্চ করেছি, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট পাইথন জ্যাঙ্গো রিয়েক্ট দিয়ে। এটা হচ্ছে আমাদের ব্যাচ 11। তো এখানে মূলত হচ্ছে আপনাদের সবার প্রিয় হচ্ছে রাবিল হাসান ভাই, সাইদুর রহমান সেতু ভাই, এবং হচ্ছে আমার সবার প্রিয় আসিফ মাহির ভাই আছেন আমাদের এই ক্যারিয়ার পাথটিতে। তো আমাদের এই ক্যারিয়ার পাথের সম্পর্কে যদি কিছু বলি আপনাদেরকে আমি, তো এটা হচ্ছে মূলত আমাদের 7 মাস একটি কোর্স। এখানে আপনাদেরকে হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে হচ্ছে একেবারে আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। তো এখানে হচ্ছে মূলত আপনারা যেটা পাচ্ছেন লাইভ ক্লাসের পাশাপাশি হচ্ছে রেকর্ডেড ক্লাস পাচ্ছেন। তো লাইভ ক্লাসের কথা যদি বলি, এখানে আপনার প্রায় হচ্ছে 100টির উপরে হচ্ছে লাইভ ক্লাস পাচ্ছেন, যেটা কিনা হচ্ছে উইকে 3 দিন হচ্ছে। এছাড়া এখানে আপনার পাচ্ছেন আরো 500টির উপরে হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও। আর তাছাড়া ভাইয়া লাইভ ক্লাস যদি বলি বা প্রি রেকর্ডেড বলি, এর পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে সাপোর্ট ক্লাস। তো সেই জন্য আমরা হচ্ছে আপনার জন্য নিয়ে এসেছি সপ্তাহে 6 দিন, প্রতিদিন হচ্ছে 4 বেলা করে সাপোর্ট সেশন। তাছাড়া আপনার জন্য আলাদাভাবে হচ্ছে আরো 2টা সাপোর্ট সেশন আছে, যেটা হচ্ছে কিনা আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং, যেটা হচ্ছে প্রতিদিন বিকাল 4টা এবং রাত 9টার দিকে হয়। আর আমাদের এই হচ্ছে ক্যারিয়ার পার্টিতে আপনারা যারা পাচ্ছেন প্রায় 35টির মতো হচ্ছে প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট। তো আমাদের হচ্ছে ভাইয়া ফেব্রুয়ারি থেকে হচ্ছে ব্যাচ শুরু হবে, সেকেন্ড উইক থেকে আমরা হচ্ছে প্ল্যানিং করছি শুরু করা। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে, কুপন কোড আছে। এই ব্যাপারে যদি আরো বিস্তারিত কেউ জানতে চান অথবা হচ্ছে এই ব্যাপারে কোনো কোয়েরি থাকে, তো আমার নাম্বারটি আমি অলরেডি শেয়ার করে দিয়েছি চ্যাটের মধ্যে। তো কাইন্ডলি এখানে নক করবেন, ওই নাম্বারে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপও অ্যাভেলেবেল আছে, অথবা সরাসরি কল করতে পারবেন। তো সময় নিব না, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর আশা রাখছি যে আপনাদের মূল্যবান সময় থেকে যেহেতু সময় নষ্ট করেছি এই জন্য আবারও সরি। তো আসিফ ভাই ধন্যবাদ আপনাকে। তো প্লিজ দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ এন্ড সরি এভরিওয়ান। আচ্ছা, আমরা মেইন টপিকে চলে যাই। আমরা একটু শিখি এখন। আচ্ছা, তো মেমোরাইজেশন ক্লিয়ার। তাহলে এটা কাজ করি, আমাদের বাটনও তো মানে বিনা কারণে রিডান্ডেন্ট নিতেছে না, দেখেন এই যে। হ্যাঁ পাওয়া যাবে ভাই, পাওয়া যাবে রাফসান ভাই। দেখেন বাটনও কিন্তু বিনা কারণে রিডান্ডেন্ট নিতেছে। টাইটেলে আটকে দিছি বাট বাটনটা কিন্তু আটকাতে পারিনি, দেখেন এই যে 2বার। বাট আমার তো বাটনের কোনো ডাটা মাটা চেঞ্জ হতেছে না। একটা ফাংশন পাঠাইতেছি, এই ফাংশন তো একবার লিখছি, তাই না? এই ফাংশনের কি ভিতরে বডি মডি চেঞ্জ হচ্ছে বলেন? লজিক চেঞ্জ হচ্ছে? কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার কথা হচ্ছে ভাই তুমিও তাহলে মেমোরাইজ দাও।
তাহলে ওরা মেমোরাইজ করি, তাই না? এটা তো বেস্ট উপায় হইতে পারে আপাতত। তাহলে ইম্পোর্ট মেমো ফ্রম রিয়াক্ট, এবং পার্টিকুলারলি আমরা মেমোর ভিতরে র্যাপ করে আমরা বাটনটা দিলাম। আচ্ছা, এবার রিফ্রেশ দিলাম। ইনিশিয়ালি তো সব রেন্ডার নিবে, ভালো কথা। আমরা একটা স্টেট চেঞ্জ করার চেষ্টা করি। স্ট্রেঞ্জ, দেখেন আমরা যখনই স্টেট চেঞ্জ করলাম, আমার অ্যাপ রেন্ডার নিল, টাইটেল রিরেন্ডার নেয় নাই, বাটন কিন্তু রিরেন্ডার নিয়েছে। খেয়াল করেন দুইটাই, এটাও এটাও। বাট আমি বাটনটা মানে ক্লিয়ারলি আই এম শিওর যে আমি মেমোরাইজ করছি। ওর স্টেট বা প্রপস চেঞ্জ না হলেও রিরেন্ডার নেওয়া উচিত না। এবং আমরা তাহলে দেখি ওর কি কোনো স্টেট আছে, আমরা একটু মানে ইন্সপেক্ট করি। দেখেন তো বাটনের কোনো স্টেট আছে? নাই, কই নাই তো ভাইয়া, তাই না? বাটনে কিন্তু আমার কোনো স্টেট নেই। আচ্ছা, বাটনে কি আছে? প্রপস আছে, তাই না? আচ্ছা, হ্যান্ডেলার। তো এই হ্যান্ডেলারটা কি আমরা দেখি কোথায় কল করছি ওরা? হ্যান্ডেলার হচ্ছে একটা ফাংশন, মানে ফাংশন। এখন আমার কেউ বলেন ফাংশন কি চেঞ্জ হওয়া সম্ভব? ইন্টারেস্টিং না? মানে কাউন্ট নাইলে চেঞ্জ হতে পারে, মানে ডাটা পাঠাইলে। ফাংশন পাঠাইতেছি, প্রপস তো ইনিশিয়াল রেন্ডারেও যে ফাংশন পাঠাইছি, সেকেন্ড রেন্ডারে সেম ফাংশনই পাঠাইছি, তাই না? দেখেন ইনক্রিজ হ্যান্ডেলার, ইনক্রিজ হ্যান্ডেলার টু, আমি কোনো ডাটা চেঞ্জ হইতেছে না, ফাংশন তো ফাংশনই। বাট ও রিরেন্ডার নিতেছে যখন স্টেট চেঞ্জ করতেছি, মানে ও অ্যাপ রিরেন্ডার নিলে ও রিরেন্ডার নিতেছে। মেমোরাইজেশন করার পরেও, আবার বলি, করার পরেও এইখানে আমাদের মনে হইতে পারে এটা রিয়াক্টের বাগ, বাট এটা আসলে আমাদের কোডের বাগ। কোডের বাগ বলতে আর কি, আমরা প্রপারলি আসলে বুঝি নাই যে এটা, যদি এটা আমরা মনে করে থাকি যে একই প্রপস পাইতেছে। দেখেন একটা কম্পোনেন্ট রিরেন্ডার নেওয়া মানে কি? ওই কম্পোনেন্টের ভিতরে প্রত্যেকটা লাইন এক্সিকিউট হওয়া না? আমি কি ভুল বলছি? একটা ফাংশন রিরেন্ডার নেওয়া বা একটা ফাংশন রিকল হওয়া মানে কি? তার ভিতরে প্রত্যেকটা লাইন 8 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, মানে এক্সিকিউট হওয়া না? আচ্ছা, ঠিক আছে। এখন অ্যাপের যখন আমি স্টেট চেঞ্জ করতেছি, ধরেন এই যে স্টেট চেঞ্জ করতেছি, এই যে আমি স্টেট চেঞ্জ করতেছি, তখন কি হলো? অ্যাপ রিরেন্ডার নিল, কনসোল হইলো, স্টেটের আপডেটেড মানগুলো নিয়ে এখানে স্টেট ডিক্লেয়ার হইলো। এই 13 নম্বর লাইনে এসে আসলে আমি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনরে কি কমান্ড দিতেছি, কেউ বলেন তো? 13 নম্বর লাইনে এসে কমান্ডটা কি? জাভাস্ক্রিপ্টে আমি কি ইনস্ট্রাকশন দিতেছি? আমি আর বলছি ভাইয়া যে না না ভাইয়া, আমি কিন্তু এই ফাংশনের ভিতরে কি হইতেছে বলতেছি না, 14 নম্বর লাইনে না, আমি ফাংশনটি এক্সিকিউট করতেছি না, কারণ এই ফাংশন এক্সিকিউট হবে অন ক্লিকের উপরে। কিন্তু আমি বলছি 13 নম্বর লাইনে, 13 নম্বর লাইনে না, স্টেট আপডেট না ভাইয়া, স্টেট আপডেট হবে তো ভিতরে। আমি 13 নম্বর লাইনে ফাংশনটা ডিফাইন করছি। রিদন ভাই অনেক ভালো কথা বলছে, পুরোটাই ব্যাখ্যা করছে। তারপর আমি বলি, আমরা ফাংশনটা ডিক্লেয়ার করছি, মানে কি ক্রিয়েট করছি। এখন আমার কেউ বলেন ফাংশনের ডাটা টাইপ কি জাভাস্ক্রিপ্টে? ফাংশন কি টাইপের ডাটা? অবজেক্ট বা রেফারেন্স টাইপ ডাটা, এম আই রাইট? জাভাস্ক্রিপ্টে দুই ধরনের ডাটা টাইপ আছে, একটা প্রিমিটিভ, একটা রেফারেন্স, তাই না? প্রিমিটিভ কি? নাম্বার, মানে ইন্টিজার, আপনার স্ট্রিং, বুলিয়ান, দিস কাইন্ড অফ থিংস। আর রেফারেন্স টাইপ ডাটা কোনগুলো? অ্যারে, অবজেক্ট, ফাংশন, তাই না? আচ্ছা, রেফারেন্স টাইপ ডাটাগুলো কোথায় ক্রিয়েট হয় কে কি জানি আমরা? যেটা আমরা রিয়েক্ট টুকটাক জানি। রেফারেন্স টাইপ ডাটাগুলো ক্রিয়েট হয় কোথায়? এনিওয়ান? হ্যাঁ, মেমোরিতে। কোন মেমোরিতে? একটা হচ্ছে আপনার স্ট্যাক মেমোরি, একটা হচ্ছে হিপ মেমোরি। কোথায় ক্রিয়েট হয়? হিপ মেমোরি, তাই না? আচ্ছা, তো যখন হিপ মেমোরিতে ক্রিয়েট হয়, ধরেন ওর একটা কি হেক্সাডেসিমাল নাম্বার থাকে, ধরেন সাপোজ, আমার হেক্সাডেসিমাল নাম্বার মনে নাই, কারণ আমি সাপোজ কিছু একটা দিলাম, ওকে, এরকম। আর ধরেন ও ক্রিয়েট হইলো, ওর নাম্বার হচ্ছে ধরেন এইটা। এখন আমার বলেন তো, আমার কারেন্ট এক্সিকিউশন কনটেক্সটে বা আমার কারেন্ট স্ট্যাকের ভিতরে এই ফাংশনটার বডিরে কি আমি চিনি? ও তো আমার কাছে নাই, ও তো হিপে আছে। আমি কি ফাংশনটা দেখতে কিরকম, যা কিরকম, ভিতরে কি লজিক লেখা আছে চিনে? আমার স্ট্যাক কি চেনে ওরে? না। ও কারে চিনে বলেন তো? এই নাম্বারটারে চেনে না? যে ভাই এই অ্যাড্রেস লোকেশনে, এই যে রেফারেন্স কেন বলে দেখেন, হিপের ভিতরে এই অ্যাড্রেসে, এই হেক্সাডেসিমাল অ্যাড্রেসে এরকম একটা ফাংশন আছে, এইটারে তুমি চিনে রাখো। যখন ওরা কল করা দরকার বা ওরা কোথাও পাঠানো দরকার, তুমি এই রেফারেন্সটা পাঠাও। বুঝেন? রেফারেন্স। তার মানে এই যে আমরা বাটনের ভিতরে প্রপস পাঠাইতেছি, আমরা কি অ্যাকচুয়ালি ফাংশন বডিটা পাঠাইতেছি, মানে ফাংশনটারে
কপি করে পাঠাতেছি নাকি জাস্ট হিপ মেমোরির একটা রেফারেন্স পাঠাতেছি, কে বলেন তো? আমরা হিপ মেমোরির একটা রেফারেন্স পাঠাতেছি না? সবাই কি এগ্রি করি? সবাই সবাই একটু বলেন, এটা বুঝছি সবাই? রেফারেন্স পাঠাচ্ছে। এবার বোঝেন খেলাটা কি। আমি ইনিশিয়াল রেন্ডারে ধরেন আমার এটা ফাংশন ক্রিয়েট হলো, এটা রেফারেন্স নাম্বার, এটা রেফারেন্স নাম্বার। তো আমার রিটার্ন এক্সিকিউট হলো অ্যাপের ভিতর থেকে, এই বাটন রেফারেন্স আকারে পাইলো ইনক্রিজ হ্যান্ডেলারের বদলে এই রেফারেন্সটা, আর এই বাটন মানে সেকেন্ড বাটনটা পাইলো ইনক্রিজ হ্যান্ডেলার 2 এর বদলে এই রেফারেন্সটা। আচ্ছা, তাহলে বাটন তো মেমোরাইজ করা, সে তো ওই রেফারেন্স গুলো সেভ করে রাখছে, তাই না? কারণ আমরা প্রথম বাটনের ক্ষেত্রে চিন্তা করি, প্রথম বাটনের ক্ষেত্রে খালি, তাহলে প্রথম বাটনের ক্ষেত্রে সে এই রেফারেন্সটা পাইছে প্রপস আকারে। হ্যান্ডেলারের মান কিন্তু তার কাছে এইটা। আবারও আমি বলি, জাভাস্ক্রিপ্টের কাছে কিন্তু হ্যান্ডেলারের মান এখন এইটা, নট আপনার ফাংশন বডি, ডাজন্ট ম্যাটার, কারণ ফাংশন বডি তো স্ট্যাকে নাই, হিপে আছে। ওকে, ওর কাছে হচ্ছে এইটা। এখন ইনিশিয়ালি ধরেন এটা পাইলো, রেন্ডার নিল, ইনিশিয়াল রেন্ডার এই যে আমরা নইলাম নিল। এইবার একটু খেয়াল করেন, আমি স্টেট চেঞ্জ করলাম, এখানে স্টেট চেঞ্জ করলাম। স্টেট যখন চেঞ্জ করছি তাহলে অ্যাপের স্টেট চেঞ্জ করছি, অ্যাপ কি রেন্ডার নিবে না? নিল। তার মানে কনসোল ডট লগ হবে, এই স্টেট গুলার আবার ইয়ে হবে। 13 নম্বর লাইনে এসে আমি আবার কি কমান্ড পাবে জাভাস্ক্রিপ্ট? আমার জাভাস্ক্রিপ্ট যে ইঞ্জিনটা, সে 13 নম্বর লাইনে এসে কি কমান্ড পাবে আবার? ও আবার বলবে না যে ভাই আবার একটা ফাংশন রেফারেন্স ক্রিয়েট করো, তুমি আবার একটা ফাংশন রেফারেন্স ক্রিয়েট করো কোথায়? হিপে। তাহলে আলাদা একটা মেমোরিতে ক্রিয়েট করবে না বলেন তো? কারণ ও তো জানে না, আমার এই রিরেন্ডার তো জানে না যে আগের রিরেন্ডারে এই ফাংশনের কোনো রেফারেন্স আছে কি নাই, এটার তো কোনো মানে ইয়া নাই, কানেকশন পয়েন্ট নাই। আবার ধরেন র্যান্ডম একটা মেমোরি রেফারেন্স ক্রিয়েট করলো, সেম এইটাও। আমি আবারও বলতেছি, ভিতরের কোড কিন্তু এক্সিকিউট হচ্ছে না, জাস্ট ক্রিয়েশনটা, এই জায়গাতেই প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। কারণ এক্সিকিউট হইতেছে ক্লিক করার পরে, কিন্তু ক্রিয়েশন হইতেছে তো আপনার যখনই রেন্ডার নিতেছে তখনই তো ক্রিয়েশন গুলো হয়ে যেতেছে, তাই না? দেখেন এখানে আবার নতুন ধরেন কোন একটা রেফারেন্স পেলো। এখন আমার কেউ বলেন, এটা আবার ক্রিয়েট হলো, নতুন একটা রেফারেন্স পাইলো। এখন যখন বাটন কল হবে সেকেন্ড রেন্ডারে, সেকেন্ড রিরেন্ডারে, এই ইনক্রিজ হ্যান্ডেলারের জায়গায় ও কি কি পাঠাবে? এই বডিটারে পাঠাবে, এইটারে পাঠাবে, না এইটারে পাঠাবে? কোনটারে পাঠাবে বলেন তো? সেকেন্ড রেন্ডারে বা রিরেন্ডারে? নিউ রেফারেন্সটা পাঠাবে না, কারণ জাভাস্ক্রিপ্ট তো স্মার্টই না, ও জানেই না এই দুইটা রেফারেন্স একই ফাংশন, বুঝেন? ও সেকেন্ডটা পাঠাবে। রিয়াক্টও ভালো, রিয়াক্ট বলবে আচ্ছা হ্যান্ডেলার এখন কি পাইছি ভাইয়া, তুমি হ্যান্ডেলারে এখন কি পাইছো? এই দুইটা কি সমান? এই দুইটা কি এক? আপনি রিয়েক্টের মানে ইঞ্জিনের কম্পিউটারের মতো চিন্তা করেন, কম্পিউটারের কাছে কি দুইটা জিনিস এক? আপনি দেখতেছেন এক ফাংশন, ডাজন্ট ম্যাটার। কম্পিউটারের কাছে, জাভাস্ক্রিপ্টের কাছে কি দুইটা জিনিস এক না? যেহেতু এক না, আমি কি বলছিলাম, মেমো ফাংশন কি করবে? যখনই স্টেট বা প্রপসের মান চেঞ্জ হবে তখন রিরেন্ডার নিবে। তাহলে কি ও যে রিরেন্ডার না হইতেছে বাটন রে, ও যে বাটন রে রিরেন্ডার না হইতেছে স্টেট চেঞ্জ হলে, এটা কি ভুল না ঠিক? আপনি জাভাস্ক্রিপ্টের ইয়াতে চিন্তা করেন, ঠিকই কাজ করতেছে কিন্তু। বাট এবার এবার আমাদের ডেভেলপারদের কাছে ফেরত আসেন, কম্পিউটার ভুলে গিয়ে, ভাই এটা কি ঠিক না ভুল? এবার বলেন, এইটা ভুল না আমাদের জন্য? আচ্ছা, তার মানে সামহাও আমার কি করতে হবে যে ভাই এক্সিকিউশন বাদ এটা ক্রিয়েশনে আটকে দিতে হবে, তাই না? ইনিশিয়াল রেন্ডারের পরে যদি এটা ক্রিয়েটই না হয়, এরকম কিছু একটা আমার করতে হবে না, যে ভাই এটার ক্রিয়েশন যদি আটকে দিতে পারি, তাহলে কিন্তু প্রবলেম সলভ, তাই না? আচ্ছা, এটা করার জন্য রিঅ্যাক্টের কাছে চমৎকার একটা হুক আছে, ইউজ কল ব্যাক হুক। ওকে, এটা একটা ফাংশন। এখন ইউজ কল ব্যাক হুক কি বলে? বলে ভাই তোমার যদি এরকম কোনো ফাংশনের রিক্রিয়েশন কন্ট্রোল করা লাগে, বুঝেন, কন্ট্রোল করা লাগে, এমন না যে আপনি একবারই আটকাবেন, আপনি ইচ্ছা করলে এটা আবার অন্যান্য কোনো লজিকের উপর, ডিপেন্ডেন্সির উপর ভিত্তি করে আবার রিক্রিয়েট করতে পারবেন। বাট এই কন্ট্রোলটা যদি আমি চাই যে প্রতি রেন্ডারেই বারবার ক্রিয়েট হবে না, আমার 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 সুবিধা অনুযায়ী ক্রিয়েট হবে, তাহলে এই কল ব্যাকটারে আমার এই হুকটারে ইউজ করতে বলছে। সিস্টেম কি? ও বলতেছে ভাই তোমার পার্টিকুলার যেই ফাংশন গুলা তুমি প্রপস আকারে পাঠাচ্ছ কোনো আলাদা কম্পোনেন্টের কাছে, সেগুলোর তো রিক্রিয়েশন করতে হবে। সেই ফাংশন গুলোর যে বডিটা, সেটা তুমি এইভাবে ডিক্লেয়ার করো না। ও বলছে এইভাবে ডিক্লেয়ার করো না। আমি বলতে কিভাবে ডিক্লেয়ার করবো? বলতেছে ভাই তুমি আমার আগে কল করো। কল করলাম ওরে, বলে আমার আমার তুমি কল করলা, আমার আর্গুমেন্ট আকারে তুমি এই ফাংশন বডিটা দাও, দিলাম। দেখেন কি করছি, আবারও দেখেন, আমরা কি ইউজ কলব্যাকটা কল করছি, করার পরে আমার যে মেইন হ্যান্ডেলারের অ্যাকচুয়াল যে লজিকটা, অ্যাকচুয়াল যে ফাংশন বডিটা, আমরা আর্গুমেন্ট আকারে ওর কাছে পাস করে দিলাম, তাই না? তাই করছি না এখানে? আচ্ছা, ও একটা সেকেন্ড আর্গুমেন্ট রিসিভ করে, সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি অ্যারে। ও বলে ভাই এই অ্যারের ভিতরে তুমি সেই মানগুলো চেনে নিতে পারবা, যে মানগুলো চেঞ্জ হইলে, যে মানগুলোর ভিতরে যে কোনো একটা চেঞ্জ হইলে আমি এই ফাংশনটা আবার রিক্রিয়েট করব।
এই বাদে এই এর ভিতরে যদি কোনো মান চেঞ্জ না হয় তাহলে আমি রিক্রিয়েট করবো না। কারণ আমারে বলেন আমাদের এই প্রেক্ষাপটে এই এর ভিতরে কিছু চেনানোর দরকার আছে? আমরা কি চাই এই ফাংশনটা রিক্রিয়েট হোক? দরকার আছে। হ্যাঁ, ইউজ ভেক্টর মতো ওই যে ইনিশিয়ালি যখন আমরা ডাটা লোড করি না, ওরকম আর কি, ফাঁকা ডিপেন্ডেন্সি এর দিয়ে। তার মানে আমরা একটা ফাঁকা ডিপেন্ডেন্সি দিব। তাইলে কি হবে দেখেন, ইনিশিয়ালি যখন রেন্ডার নিবে না ইনিশিয়াল অ্যাপ, তখন একটা রেফারেন্স ক্রিয়েট হবে, ইউজ কল ব্যাক, এই রেফারেন্সটা মনে রাখবে এবং এটারে প্রথমে পাস করবে। ভালো কথা, রেন্ডার নিবে। যখন অ্যাপ কোনো কারণে রেন্ডার নিবে তখন 13 নম্বর লাইনে এসে যখন দেখবে যে আবার রিক্রিয়েট করা লাগবে, ইউজ কল ব্যাক বলে দাঁড়াও, ডিপেন্ডেন্সি চেক করে দেখি চেঞ্জ হয়েছে নাকি। দেখেন ফাঁকা ডিপেন্ডেন্সির কিছু চেঞ্জ হওয়া কি সম্ভব? ফাঁকা ডিপেন্ডেন্সির কিছু চেঞ্জ হওয়া সম্ভব? তাইলে কি ও রিক্রিয়েট করতে দিবে না? ও সেম রেফারেন্সটারে ও রিক্রিয়েট না করে সেম রেফারেন্সটারে আবার বাটনের কাছে পাস করে দিবে। তাইলে ও আপনি যতবারই আপনার প্যারেন্ট রিডান্ডার নেক, এই ফাংশন যেহেতু রিক্রিয়েট হচ্ছে না, নতুন রেফারেন্স তৈরি হচ্ছে না, তাহলে বাটন কি প্রত্যেকবারই একই প্রপস পাবে না? রেফারেন্স মানে প্রপস আকারে একই রেফারেন্স পাবে না হিপ মেমোরির? তাহলে এখন কি আমার প্রবলেম সলভ হবে না? এখন দেখেন আমরা এইখানেও সেম কাজটা করি। এখানেও আমরা ইউজ কল ব্যাকটা কল করব, আমার বডিটারে আমরা পাস করব এবং সেকেন্ড আর্গুমেন্ট আকারে আমরা ফাঁকা ডিপেন্ডেন্সি পাস করব। এখন বলছিলাম না যে এই ফাংশন এইভাবে না লিখে যদি এইভাবে লিখি তাহলে এখানে একটা সমস্যা আছে। যদি আমি এইভাবে লিখতাম তাইলে কিন্তু আমারে ও বলতো না তুমি কেন কাউন্ট ইউজ করছো, তুমি কেন কাউন্ট ইউজ করছো, এটা পিওর ফাংশন হওয়া উচিত। মানে ও বলতেছে যে তুমি ইউজ কলব্যাকের ভিতরে যে কলব্যাকটা দিছো এটা পিওর ফাংশন হইতে হবে, নাইলে তোমার ডিপেন্ডেন্সির ভিতরে যুক্ত করতে হবে। পিওর ফাংশন মানে কি, সে নিজের ফাংশনের বাইরে অন্য কিছু ইউজ করে না। ওকে, এখন আমার বলেন এই কাউন্ট এটা কি এই ফাংশনের অংশ নাকি এটা আলাদা বাইরের কোনো ভ্যারিয়েবল? তো বলেন তো, বা বাইরের কোনো ডাটা? এই কাউন্টটা বাইরের একটা ডাটা না? বাইরের, এই জন্য চিল্লাচিল্লি করতেছে। বাট যখন আমি এইভাবে করতেছি দেখেন, এখন এই কাউন্ট কিন্তু বাইরে ডাটা না, এই কাউন্ট কিন্তু এই কাউন্ট না, এটার আপনি যে কোনো নাম দিতে পারেন। বুঝতেছেন? এই আর্গুমেন্ট মানে প্যারামিটার আকারে আমরা মানটা রিসিভ করতেছি, এটা রিঅ্যাক্ট নিজে থেকে আমাদের ইনসার্ট করে দিচ্ছে। কিন্তু ফাংশন কি মনে করতেছে, আচ্ছা ও তো একটা ফাংশন কল করছে, প্যারামিটার ইউজ করতেছে, ও তো বাইরের কিছু ইউজ করতেছে না, তখন আমারও ঠিক মতো ইউজ করতে দিবে। ওকে, সো এই জন্য এইভাবে লেখাটা উচিত যদি আপনি পারফরমেন্স অপটিমাইজেশন হুকগুলো ইউজ করতে চান। ওকে, নাহলে কিন্তু বিপদে পড়বেন। এখন আমরা দেখি, এখন রিফ্রেশ, ইনিশিয়ালি সবই রেন্ডার নিবে, এইবার ইনক্রিজ বাই 1 দেন, দেখেন জাস্ট অ্যাপ রি-রেন্ডার। ইনক্রিজ বাই এটা দেন, আপনি যাই রেন্ডার দেন, এখন আর বাটন রেন্ডার নিবে না। কেন? কারণ এই রেফারেন্স গুলা, এই ফাংশন গুলা একবারে ক্রিয়েট হচ্ছে এবং প্রপস আকারে একটা রেফারেন্সই বারবার 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 ওর কাছে পাস হচ্ছে। এবার ঠিক আছে, এবার মানে এইবার আমাদের যেটা আমরা চাইতেছি ওইটা 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 অ্যাচিভ হয়েছে। কোন হ্যান্ডেলারের ব্যাপারটা ভাইয়া? আচ্ছা ভাইয়া কোশ্চেন করছে। আচ্ছা এটার কিভাবে মেমোরাইজ করতেছি এটার ব্যাপারটা ভাইয়া, ও প্রিভের। ও আচ্ছা, এটা অনেকে হয়তো জানেন না, আমি বলি। আই রহমান ভাই একটু দেখেন এই লজিকটা ভাইয়া বুঝেন না ভাইয়া? আচ্ছা, এটা মানে কি যে ভাই কাউন্টার যে প্রিভিয়াস মান ওটা সাথে এক করে যোগ করে যে মানটা আসে সেটার দ্বারা কাউন্টার মান রিপ্লেস করো, এই তো আগের মানটারে ফালাই দাও। এভাবে না করে আমরা ওরে ডিরেক্ট মান না দিয়ে, দেখেন একটা এক্সপ্রেশন না দিয়ে আমরা একটা কল ব্যাক ফাংশন দিতে পারি। রিয়েক্ট এটা ভ্যালিড, ইউজ স্টেট এটা ভ্যালিড, এই কল ব্যাকের ভিতরে অটোমেটিক রিয়েক্ট নিজে, ইউজ স্টেট নিজে আপনার এই প্যারামিটারের ভিতরে আপনার ওই মুহূর্তে যখন এটা ট্রিগার হবে ওই মুহূর্তে আপনার এই স্টেটটার বা সেটার ফাংশনের যে স্টেটটা আছে এই সেটার ফাংশনের স্টেটের মান নাম কি বলেন তো ভাইয়া? এই সেটার ফাংশন কোন স্টেটটারে রেফার করে এইটার জন্য কাজ করবে না? মানে প্রত্যেকটা সেটার ফাংশন তো ও নির্দিষ্ট সেই স্টেটের জন্য কাজ করবে। আমি কি সেট কাউন্ট দিয়ে কাউন্ট টু এর মান চেঞ্জ করতে পারবো? কেউ বলেন তো? সেট কাউন্টের কল করে কাউন্ট টু এর মান চেঞ্জ করা সম্ভব না। তার মানে কি সেট কাউন্ট কাউন্টের চেনে, তাই না? এখন এইভাবে কল ব্যাক দিলে সুবিধা কি, এই কল ব্যাকের যে প্যারামিটার আছে এই প্যারামিটারের ভিতরে আপনি ওই পার্টিকুলার সেটার ফাংশনের যে স্টেটের মানটা আছে ওইটার আপনি অ্যাক্সেস করতে পারবেন। রিয়েক্ট অটোমেটিক আপনি অ্যাক্সেস দিবে প্যারামিটার আকারে, যে কোনো নামে ধরতে পারবেন। ধরেন আমি দিলাম প্রিভ কাউন্ট ভ্যালু, ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছেন? এখন আমি এই ফাংশন থেকে যা রিটার্ন করবো ওই রিটার্ন করা ভ্যালুটার দ্বারা কাউন্টের মান চেঞ্জ হবে ভাইয়া। এই যে প্রিভ কাউন্ট ভ্যালু +1। এখন দেখেন আমি কি ডিরেক্ট কাউন্ট ইউজ করছি? আমি কিন্তু ডিরেক্ট কাউন্ট ইউজ করিনি, আমি একটা প্যারামিটার ইউজ করছি। এখন এইটা আমার কাছে যেভাবে আসুক এটা তো এই ফাংশনে দেখার বিষয় না। ইউজ ক্যালব্যাক মনে করতেছে যে ভাই আমি তো বাইরে কিছু ইউজ করিনি, ফাইন,
ইয়া ভাই কোশ্চেন করছে ভাইয়া সেট কাউন্ট কি বাইরে? সেট কাউন্ট একটা ফাংশন ভাইয়া, বাইরে কোনো ডাটা আর কি, আমরা কোনো ডাটারে নিয়ে ইউজ করতেছি না বা ম্যানিপুলেট করতেছি না। ওকে, জাস্ট একটা ফাংশন কলার। আচ্ছা বুঝছেন ভাইয়া? আচ্ছা আই ভাই, মানে ভাইয়ের নামটা আমি জানি না আসলে, যাই হোক রহমান ভাই। আচ্ছা ঠিক আছে। সো এই দুইটা উপায়ে দেখেন, জাস্ট মেমো দেখেন আমরা কিন্তু মেমো করছি। আবার অনেকে এটা, আচ্ছা এটা আবার মনে করেন না যে ইউজ কলব্যাক দিলে মেমো করা লাগবে না। মেমো যদি না করেন ইউজ কলব্যাকের কোনো দাম আছে? বুঝতেছেন? এই কম্পেয়ারটা যাতে ঠিক হয় এই জন্যই তো আমরা কলব্যাক মানে আপনার ইউজ কলব্যাকটা নিয়ে আসছি। যদি আমরা কম্পেয়ারই না করি, মেমোর ইউজ না করি, তাহলে তো বারবার রিমাইন্ডার নিবেই। বুঝতেছেন? যদি আমি এটা মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি ডিরেক্ট এটার এক্সপোর্ট ডিফল্ট করতাম, তাহলে কি আমার এখন এই ইউজ কলব্যাকের কোনো মানে এটার কোনো ভ্যালু নাই দেখেন, কারণ এটা রিমাইন্ডার নিবেই। এই দেখেন, ওকে হ্যাঁ ম্যারিড, এই যে ইয়া ভাই হাবিবুল একটা কথা বলছে যে ইউজ কলব্যাক ইজ ম্যারিড টু ইউজ মানে মেমো। তার মানে মেমো যখন ইউজ করবেন, মানে ইউজ কলব্যাক যখন ইউজ করবেন, যেই পার্টিকুলার কম্পোনেন্ট রিমাইন্ডার আটকে দিচ্ছেন ওই কম্পোনেন্টে কিন্তু মেমো ইউজ করা লাগবে। ওকে, আমরা জাস্ট ওই কম্পোনেন্টে যে প্রপসটা পাঠাইতেছি ফাংশনটা, ওই হ্যান্ডেলারটারে আমরা ইউজ কলব্যাক দ্বারা রিক্রিয়েশন আটকেতেছি, যাতে প্রত্যেকবার একই প্রপস পায় বা একই রেফারেন্স পায়। ইউজ কলব্যাকের ড্রব্যাকস কি? ইউজ কলব্যাকের ড্রব্যাকস মানে সিমিলার, যেমন ধরেন আপনার এইটারেও আপনার রিক্রিয়েশন আটকাইতে হয়, আপনার এই ডিপেন্ডেন্সি চেক করে যদি রিক্রিয়েশন করা লাগে করা লাগতে পারে, এটারও কিছু ইয়াস। এখন ইউজ কলব্যাকেরটা আমার কাছে পার্সোনালি আমি কাজ করে যেটা বুঝছি মেমোর থেকে একটু কম, এইটার যে পারফরমেন্স হ্যাভিনেসটা। ওকে, কারণ হচ্ছে ওর কাছে একে তো ডিপেন্ডেন্সি আছে, আমি ওর বলে দিচ্ছি, ওর নিজে থেকে ক্যালকুলেট করা লাগছে না। একটু খেয়াল করছেন? ওর নিজে থেকে মানে আমার বাটনের কিন্তু মেমোর প্রত্যেকবার প্রপস আর স্টেট ক্যালকুলেট করা লাগতেছে, কিন্তু এইখানে কি ক্যালকুলেট করা লাগবে না লাগবে এটা কিন্তু আমি নিজে থেকে বলে দিচ্ছি। এক সেকেন্ড হচ্ছে যে ভাই আমি কিন্তু জাস্ট ওরে প্রপস আকারে পাস করতেছি। ওকে, এখন আপনারা বলতে পারেন ভাই সব এই যেই মানে হ্যান্ডেলার যেগুলোরে আমরা প্রপস আকারে পাস করবো ফাংশন গুলারে, ওগুলো কি ইউজ কলব্যাক দিব? না, এখানে আমাদের দেখা উচিত ওই পার্টিকুলার বাটন বা ওই কম্পোনেন্টটা যেটার কারণে আমরা ইউজ কলব্যাক ইউজ করতেছি, আলটিমেটলি কার কারণে বলেন তো? ইউজ কলব্যাক আসলে কি ইনক্রিজ হ্যান্ডেলারের কারণে ইউজ করতেছি না বাটনের কারণে ইউজ করতেছি? কে বলেন তো? আলটিমেট গোল কি? বাটনটারে, বাটনটারে না, বাটনটার ইয়াটারে আপনার মানে রিমাইন্ডার আটকানো। তাহলে বাটন যদি কম্পোনেন্ট আপনার মনে হয় যে এটার বিনা কারণে রিমাইন্ডার নিলে সমস্যা নাই, দরকার নাই, প্রবলেম নাই, ওকে। বাট যদি আপনি ইউজ কলব্যাক ইউজ করানো, আমি প্র্যাকটিক্যালি মানে প্রফেশনালি কাজ করে দেখছি অত বেশি সমস্যা হয় না। ওকে, মানে ঠিকই হয়, মানে এটার আপনি ইউজ কলব্যাকটা আমি একটু ফ্রিকোয়েন্টলি ইউজ করি। ওকে, কারণ হচ্ছে যে ভাই আমি এখন দেখতেছি যে আমার, কারণ আমার তো বাটন থাকবে না, আমরা কিন্তু ডিরেক্ট হ্যান্ডেল পাস না করে আমরা কিন্তু মাঝে মাঝে ডিরেক্ট কোনো ফাংশন পাস করি, বড় কোনো কম্পোনেন্ট হয় না এরকম? ধরেন আমি এরকম মানে বড় কোনো ফাংশনালিটি পাস করে দিলাম এবং ওই কম্পোনেন্টটার সাইজও বড়, ওর ভিতরে অনেক চিলড্রেন আছে, এরকম হয় না? তখন কিন্তু আমার মেমোরাইজ মানে এই ইউজ কলব্যাকটা ইউজ করা উচিত, কারণ আমার এটা না ইউজ করলে এই কম্পোনেন্টের যতই মেমোরাইজ করি বিনা কারণে রিমাইন্ডার আটকাবে। ওকে, সো থামস আপ রুল হচ্ছে এখানেও মেমোর মতো আপনি চিন্তা করবেন যে ভাই যেই কম্পোনেন্টটা আমি আটকাইতে চাচ্ছি মেমোরাইজ মানে রিমাইন্ডার, ওইটারে আমার কি আসলে আটকানো দরকার কিনা, যদি দরকার হয় যদি ওইটারে মেমো করেন, মানে সহজ কথা বলি, যদি দেখেন কোনো ফাংশনে মেমো করা আছে তার মানে কি অলরেডি আমি চাই আটকাইতে, চাই না? বলেন তো কেউ? যদি কোনো ফাংশনে অলরেডি মেমো করা থাকে বা কম্পোনেন্টে মেমো করা থাকে তার মানে আমি অলরেডি চাই আটকাইতে, তাহলে ওই কম্পোনেন্টের কাছে যদি আমার এরকম কোনো হ্যান্ডেলার আছে, হ্যান্ডেলার আসে প্রপস আকারে, তাহলে অবশ্যই আমি ইউজ কলব্যাক ইউজ করবো, কারণ শুধু মেমো দিয়েও আটকাইতে পারবে না, মেমো ইউজ করার তো কোনো মানেই নেই। ওকে, তাহলে আমরা আগের যে রুলটা পড়ছি যে আমরা কি দেখবো কোন কম্পোনেন্টগুলো আমরা মেমোরাইজ করবো, যদি কোনো কম্পোনেন্টে মেমোরাইজ করার পরে দেখেন তার ভিতরে আমরা আর্গুমেন্ট আকারে ফাংশন পাস করতেছি, আর্গুমেন্ট আকারে না সরি প্রপস আকারে, তখন আপনি অবশ্যই এই ফাংশনগুলো কি করবেন? ইউজ কলব্যাক দিয়ে র‍্যাপ করবেন, কারণ এই ফাংশন কত ছোট বা বড় ডাজন্ট ম্যাটার, আপনার পার্টিকুলারলি এই রেফারেন্স চেঞ্জ হওয়ার কারণে আমার তো এই কম্পোনেন্টটা রিমাইন্ডার নিতেছে, তাই না? এই কম্পোনেন্টের ভিতরে যদি এরকম চিলড্রেন থাকতো, বুঝেন, এই কম্পোনেন্টের শেপ যদি এরকম থাকতো, এই যে, তাহলে আমি আটকাইতাম না? তাহলে আমার ইউজ কলব্যাক করে আমার মানে, কারণ ইউজ কলব্যাক ইউজ না করলে তো মেমোরাইজেশনই কাজ করতেছে না, আমি রিমাইন্ডার আটকানোর চেষ্টা করতাম না, বুঝতেছেন? সো যেই কম্পোনেন্ট গুলোতে মেমো ইউজ করছেন ওই কম্পোনেন্ট গুলোর ভিতরে যদি কোনো হ্যান্ডেলার পাস করে থেকে আমরা প্রপস আকারে, তখন ওই পার্টিকুলার হ্যান্ডেলার গুলোর আমরা ইউজ কলব্যাক দ্বারা র‍্যাপ করব, এটা হচ্ছে রুল। বুঝছি সবাই? মেমো আর ইউজ কলব্যাকটা কি সবাই বুঝছি? কোনো কনফিউশন আছে আমাদের? দেখেন আমরা কিন্তু ছোট পরিসরে দেখতেছি, কিন্তু এটার ইউজ করবো কোথায় বুঝতেছেন তো? ইউজ করবো কিন্তু আমাদের নলেজ থেকে আর কি, মানে আমরা এরকম অ্যাপ্লিকেশন বানানোর সময় ট্রি বানাই, আমরা ডিসাইড করবো এজ এ ডেভেলপার
যে কোন জায়গায় মেমোরাইজেশন করবো, কোন জায়গায় করবো না, কোন জায়গায় ইউজ কল ব্যাক করবো, কোন জায়গায় করবো না। হ্যাঁ রাইট হাবিবুল ভাই, আপনি এক্স্যাক্টলি রাইট বলছেন যে ভাই আমি মেমো করার পরে যদি, মানে হাবিবুল একটা কোশ্চেন করছে যে ভাই আমি মেমো করলাম, কিন্তু মেমো করার পরে ওই পার্টিকুলার কম্পোনেন্টটা এরকম মানে হ্যান্ডেলার পাঠিয়ে দিছি প্রফেসর করে বিনা কারণে রিটার্নটা নিতেছে, তাহলে তো লাভ হলো না, তাহলে মেমো করার তো কোনো উদ্দেশ্য সফল হলো না ইউজ কল ব্যাক যদি না করি। ওকে, সো অবশ্যই যেই ফাংশনগুলোর কম্পোনেন্টগুলো মেমো করবো, ওই কম্পোনেন্টগুলো যদি কোনো হ্যান্ডেলার প্রফেসর করে পাস করি কম্পোনেন্টগুলোতে, অবশ্যই অবশ্যই হ্যান্ডেলারগুলো ইউজ কল ব্যাক দিয়ে ভেবে পাস করা উচিত, নাহলে আপনার কোনো লাভই হবে না। ওই কম্পোনেন্ট মনে করবে ভাই আমার প্রফ চেঞ্জ হয়েছে, বারবার রেফারেন্স চেঞ্জ হয়েছে, বারবার রিটার্ন নেবে। ওকে আচ্ছা, লাস্ট আপনারা কেউ ডিরাইভ স্টেটের নাম শুনছেন? ডিরাইভ স্টেট বোঝেন কেউ? ডিরাইভড স্টেট বা ডিরাইভড ভ্যালু? আচ্ছা, আমি একটা সিনারি বলি, আসলে এরকম অ্যাপ্লিকেশন এখন মানে শেষের দিকে তো বানানো এখন সম্ভব না, আমি আপনাকে বলি। যেমন ধরেন আমি, আমার ধরেন একটা অ্যারে আছে, ওকে, স্টুডেন্টস, সেট স্টুডেন্টস, ধরেন এটা একটা স্টেট, বুঝছেন? স্টুডেন্টস, স্টুডেন্টস, ধরেন ইউজ কল ব্যাক, সরি ইউজ স্টেট, ধরেন একটা অ্যারে, ওই অ্যারের ভিতরে ধরেন এরকম স্টেট আছে, ওকে, এবং ধরেন জাস্ট একটা সিম্পল প্রপার্টি সে ইজ প্রেজেন্ট, ধরেন এটার ফলস, ধরেন এটা ট্রু, ধরেন এটা ফলস। আচ্ছা, এবার আবার বলেন আমি যদি, আচ্ছা স্টেট কোনগুলো আমরা ডিক্লেয়ার করি, এটা তো সবাই জানেন, যে ডাটাগুলো চেঞ্জ হয় ডাটাগুলো আমরা স্টেট আকারে ডিক্লেয়ার করি, এম আই রাইট? এম আই রাইট? আমার যে ডাটাগুলো চেঞ্জ হয় ডাইনামিক, ওগুলো আমরা স্টেট আকারে ডিক্লেয়ার করি, তাই না? ডাইনামিক না হলে তো স্টেট আকারে ডিক্লেয়ার করার দরকার নেই, তাই না? আচ্ছা, এখন এখন ধরেন আমি এই পার্টিকুলার ফাংশনে, মানে এই একটা কম্পোনেন্ট আছে, আমি সেখানে স্টুডেন্টের লিস্ট দেখাইতেছি, প্রেজেন্ট স্টুডেন্টের লিস্ট দেখাইতেছি, আমার অ্যাবসেন্ট স্টুডেন্টের লিস্ট দেখাইতেছি। এখন আমার কেউ বলেন আমি ইচ্ছা করলে আমি প্রেজেন্ট স্টুডেন্ট, অ্যাবসেন্ট স্টুডেন্ট, ডাইনামিক, এই আমি এটার ট্রু ফলস চেঞ্জ করতে পারবো। ধরেন এটা বাটনে ক্লিক করলে এটা ফলস হয়ে যাবে, এটা ট্রু হয়ে যাবে, এরকম আছে। আমি দুইটা কাজ করতে পারি, আমি হচ্ছে এরকম স্টেট রাখতে পারি প্রেজেন্ট স্টুডেন্ট গুলোর আলাদা লিস্টিং এর জন্য, আমরা কিন্তু প্রেজেন্ট স্টুডেন্ট লিস্ট নামে এরকম একটা স্টেট রাখতে পারি, তাই না? সেট প্রেজেন্ট স্টুডেন্ট লিস্ট, ধরেন প্রেজেন্ট স্টুডেন্ট লিস্ট, ওইটার ধরেন কোন একটা অ্যারে রাখতে পারি বা ক্যালকুলেট করতে পারি, আবার অ্যাবসেন্টের জন্য রাখতে পারি। বাট আমরা আরেকটা কাজ করতে পারি, দেখেন এই যে প্রেজেন্ট স্টুডেন্ট লিস্ট বা অ্যাবসেন্ট স্টুডেন্ট লিস্টের লিস্টগুলো আমরা বের করবো, এটাও ডাইনামিক, ঠিক আছে, বাট এই পার্টিকুলার ডাটাগুলা অলরেডি স্টুডেন্টস এর উপরে ক্যালকুলেট করে বের করা যায় না? বলেন তো, অলরেডি এক্সিস্টিং কোন স্টেটের উপর ক্যালকুলেশন করে ডাটাটা বের করা যায় না, নতুন স্টেট ডিক্লেয়ার না করেও? যেমন ধরেন আমি যদি এইটা বলি, দেখেন যদি আমি ক্যালকুলেশনটা এইভাবে করি, কনস্ট প্রেজেন্ট স্টুডেন্ট লিস্ট ইজ ইকুয়াল টু স্টুডেন্টস ডট ফিল্টার, সেখান থেকে আমি বলবো যে ভাই, আবার স্টুডেন্টস বানাবো, ভুল, স্টুডেন্টস, সুন্দর, স্টুডেন্টস, দেখেন আমি বলবো ভাই কারেন্ট মানে এক্সিস্টিং স্টেট থেকে ফিল্টার করে যে স্টুডেন্ট গুলার ইজ প্রেজেন্ট প্রপার্টি কি ট্রু, সেইগুলো আমারে দাও, তাই না? আবার ধরেন অ্যাবসেন্ট যদি বের করতে চাই, সেম, এই দুইটার জন্য কি আমার আলাদা স্টেট লেখার দরকার হলো? যদিও এটা ডাইনামিক, আমি আবারও বলি ডাইনামিক হইতে পারে, আমার ফাংশন মানে অ্যাপ্লিকেশন এমন ফিচার থাকতে পারে যেখানে একটা বাটনে ক্লিক করলে ধরেন ইজ প্রেজেন্ট প্রপার্টিটার মান চেঞ্জ করা যায়। তার মানে কি, প্রেজেন্ট স্টুডেন্ট লিস্টে এখন কয়টা মান আছে বলেন তো? এখন যদি আমি কনসোল করি তাহলে কয়টা কয়টা ডাটা দেখতে পারবো? এখানে একটা, আর এখানে পাবো কয়টা? দুইটা। বাট এটা চেঞ্জ হতে পারে, বুঝতেছেন? আমি প্রত্যেকটা ফলস করতে পারি, বা এটা ট্রু করতে পারি, ফলস করতে পারি, আলাদা আলাদা ডাটা হতে পারে, মানে চেঞ্জেবল স্টেটের মতো। বাট দেখেন এটার জন্য আমি কোনো স্টেট ডিক্লেয়ার করি নাই, আমি কোনো স্টেট ডিক্লেয়ার করি নাই, আমি এটারে এইভাবে ক্যালকুলেট করতে পারি। এখন আমার বলেন তো, আমি যদি এইভাবে রাখি এই কম্পোনেন্ট গুলা বা এই ক্যালকুলেশন গুলা, প্রত্যেক রেন্ডারে আমার এই ক্যালকুলেশন গুলো হবে না? মানে 19 নাম্বার লাইনে এই ফিল্টারটা, এই 23 নাম্বার লাইনে এই ফিল্টারটা প্রত্যেক রেন্ডারে হবে না? আচ্ছা, বাট দেখেন আমার কি প্রত্যেক রেন্ডারে এই ক্যালকুলেশনটা করা দরকার আছে? কেউ বলেন তো?
আমি কিভাবে করতে পারি দেখেন, এটা কিসের উপর ডিপেন্ড করে, এটার মান চেঞ্জ হইলে এইটা কোত্থেকে আসছে বলেন তো, এই দুইটা মান কিসের উপর ডিপেন্ড করে আসছে, একটা স্টেটের উপর ডিপেন্ড করে আসছে, স্টুডেন্টস, তাই না? তার মানে স্টুডেন্টস এর মান যদি চেঞ্জ হয় কোনো কারণে, তাইলে শুধুমাত্র এই দুইটার মান চেঞ্জ হওয়া সম্ভব। যদি কাউন্ট বা কাউন্টের মান চেঞ্জ হয়, তাহলে কি এই দুইটার মান চেঞ্জ হওয়ার দরকার আছে? চেঞ্জ হওয়ার কোনো মানে লজিক আছে? নাই। কিন্তু দেখেন, এখন যদি আমি কাউন্টের মানও চেঞ্জ করি তাও ক্যালকুলেট হবে, যদি আমি কাউন্টের মান চেঞ্জ নাও মানে এটার মানও চেঞ্জ করি তাও ক্যালকুলেট হবে। তার মানে কি প্রত্যেক রেন্ডারে এটা ক্যালকুলেট হইতে আছে, তাই না? কিন্তু আমি চাই যে পার্টিকুলারলি ভাই এই ক্যালকুলেশনটা কোন একটা ভ্যালু ক্যালকুলেট তো করতেছি আমরা, তাই না? ডাটার ভ্যালু, এই ক্যালকুলেশনটা ধরেন আমি প্রত্যেক রেন্ডারে চাই না। এটা ধরেন এই ভিতরে ক্যালকুলেশন ধরেন অনেক হেভি, ধরেন আপনি ফিল্টার করছেন 3টা ডাটার উপরে না, আপনি ধরেন ফিল্টার করতেছেন 1000 ডাটার উপরে, হইতে পারে না? 100 ডাটার উপরে হইতে পারে না? বুঝতেছেন আমি কি বলতেছি? তখন এই পার্টিকুলার কম্পোনেন্ট রেন্ডার নেওয়ার জন্য প্রত্যেক রেন্ডারে এই 100টা ডাটার উপরে বা 1000 ডাটার উপরে ফিল্টার লজিক চালায় এরপরে রিটার্নে যেতে হবে। এটি কি ঠিক? এখানে পারফরমেন্স খাইতে পারে না? এই ধরনের ডাটাগুলার যেখানে আমার একটু হেভি ক্যালকুলেশন লাগে কোনো ডাটা ক্যালকুলেট করে বের করতে, এই ডাটাগুলার ক্যালকুলেশন গুলা যেটার উপর ডিপেন্ডেন্ট শুধুমাত্র সেটার উপর ডিপেন্ডেন্ট রাখতেই, যেমন ধরেন এখানে এখন কাউন্ট চেঞ্জ হলেও এটা ক্যালকুলেট হবে, কাউন্ট চেঞ্জ হলেও ক্যালকুলেট হবে, স্টুডেন্ট চেঞ্জ হলে ক্যালকুলেট হবে না। আমি চাচ্ছি যে ভাই শুধু স্টুডেন্ট চেঞ্জ হলে ক্যালকুলেট হবে, যেটা লজিক্যাল। এটা করার জন্য আমাদের কাছে ইউজ মেমো নামের টুল আছে। কি আছে? ইউজ মেমো। দিস ইজ ইউজ মেমো। ইউজ মেমোর কাজ হচ্ছে ভাই কোনো ভ্যালুরে মনে রাখা। ইউজ মেমো উইল রিকম্পিউট দ্য মেমোরাইজড ভ্যালু হোয়েন দ্য ডিপেন্ডেন্সি হ্যাজ চেঞ্জড। ওকে, ও কি করে? ও বলে ভাই তুমি যদি কোনো ভ্যালুরে মনে রাখতে চাও, কোনো ডাটারে, আবারও বলি মেমো কিন্তু কম্পোনেন্টে মেমোরাইজ করছে, আর এখানে আমরা কোন একটা ডাটাটারে আমরা মনে রাখতে চাইছি। ওকে, না কেন ইউজ ইফেক্ট এক হইলো ভাইয়া? ইউজ ইফেক্টের কাজই তো এটা না? ইউজ ইফেক্টের কাজ কে বলেন? ইউজ ইফেক্টের ভিতরে যে কলব্যাকটা সেটা কি করে, আমার কম্পোনেন্ট রেন্ডার নেওয়ার পরে কি করে, মাউন্ট হওয়ার পরে কি করে, কল হয়, তাই না? ভিতরের কলব্যাক না, ওটার ভিতরে আমি আমার মতো লজিক লিখতে পারি, আমি এপিআই কল করতে পারি, হ্যান ত্যান করতে পারি, এগুলো করতে পারি। কিন্তু আমি তো কোনো কিছু ক্যালকুলেট করতেছি না। আমি কি ইউজ ইফেক্টের ভিতরে কোনো কিছু ক্যালকুলেট করি কেউ বলেন তো? বুঝতেছেন? সো ওইটা আলাদা ইউজ কেস, ওইটা সাইড ইফেক্টের জন্য। ওকে, এখন সমস্যা নেই, মানে না জানলে সমস্যা নেই, আমি জাস্ট ক্লিয়ার করে দেব। এখন ইউজ মেমো কিভাবে ইউজ করবো? ইউজ মেমো বলে ভাই তুমি একটা কাজ করো, আমারে তুমি কল করো, কল করে আর্গুমেন্ট আকারে আমারে তুমি এই লজিকটা দাও বা তোমার এই যে জিনিসটা ক্যালকুলেট করবে এটা দাও, এবং এটা দেখেন প্রথম আর্গুমেন্ট আকারে আমরা আমাদের এই ফাংশন বডিটা দিলাম বা আমাদের ক্যালকুলেশন লজিকটা দিলাম। সেকেন্ড আর্গুমেন্ট আকারে আমাদের আর একটা ডিপেন্ডেন্সি দিতে হবে। এই ডিপেন্ডেন্সি এর ভিতরে কি আছে, ফাংশন হোস্ট ডিপেন্ডেন্সি আর আননোন। আচ্ছা, এই ডিপেন্ডেন্সি, সরি, এই ডিপেন্ডেন্সির, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ভুল লিখছি, সরি। ইউজ মেমোর ভিতরে আমাদের ফাংশন কল, আপনার সরি সরি সরি, আমাদের ইউজ মেমে যখন কল করবো ওর ভিতরে আমাদের ফাংশন বডি পাস করতে হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, আমরা একটা ফাংশন বডি পাস করতে হবে এইভাবে। ওকে, এবং এই ফাংশন বডির ভিতরে আমাদের লজিক্যাল লিখতে হবে এই। ওকে, এইবার সেকেন্ড আর্গুমেন্ট এখানে আমরা একটা ডিপেন্ডেন্সি অ্যারে দিব। ওকে, এখন দেখেন ও বলতেছে যে ভাই, ও দেখেন ইউজ মেমো কিন্তু স্মার্ট, ও বলতেছে যে ভাই আমার ডিপেন্ডেন্সি দরকার, কারণ তুমি স্টুডেন্টস এর উপর ডিপেন্ড করে ক্যালকুলেট করতেছো, তাহলে আমরা দিয়ে দিব স্টুডেন্টস। এখানেও সেম, আমরা ইউজ মেমোটার কল করব, একটা ফাংশন বানাবো, দেখেন অ্যারো ফাংশন, ওই ফাংশনের বডি আকার আমাদের লজিকটা দিয়ে দিব। ওকে, এবং এরপরে সেকেন্ড আর্গুমেন্ট আকারে দেখেন এই যে কমা দেওয়া, এটা হচ্ছে পুরোটা প্রথম আর্গুমেন্ট, এই ফাংশন বডিটা। সেকেন্ড আর্গুমেন্ট আকারে আমরা একটা ডিপেন্ডেন্সি দিব, এখানে আমি বলে দিব যে ভাই কি চেঞ্জ হলে তুমি ওরা রিক্যালকুলেট করবা। এখন ঘটনা কি ঘটবে জানেন ভাইয়ারা? এখন ঘটনা ঘটবে ভাই, এই প্রেজেন্ট লিস্ট অ্যাবসেন্ট স্টুডেন্ট লিস্ট প্রত্যেক রেন্ডারে আর রিক্যালকুলেট হবে না। এই ক্যালকুলেশনটা শুধুমাত্র তখনই হবে যখন স্টুডেন্টস এর মান চেঞ্জ হবে, যেটার উপর ডিপেন্ড করে আমরা ক্যালকুলেশন করতেছি। কাউন্ট ওয়ান কাউন্ট টুর মান হলে আর চেঞ্জ হলে ও আর রিক্যালকুলেশন করবে না। ও তাহলে কি করবে? ও মনে রাখবে, ধরেন ইনিশিয়াল রেন্ডারে তো ও মনে রাখবেই, ও ক্যালকুলেশনটা করবেই। প্রেজেন্ট স্টুডেন্টস এর একটা এর মান আসলো, ধরেন একটা এরো পাইলো, যে এর ভিতরে এখন ধরেন আমরা ধরি, ধরেন এতটুকু, ধরেন প্রেজেন্ট স্টুডেন্ট লিস্ট
ইজ ইকুয়াল টু ধরেন এ আর এর ভিতরে অবজেক্ট। ওকে, এটা ক্যালকুলেট করলো প্রথম রেন্ডারে। এখন সেকেন্ড বার যখন রিরেন্ডার নিবে না, ধরেন কাউন্টের মান চেঞ্জ করলাম আমরা, কাউন্টের মান আমরা চেঞ্জ করলাম, যখন কাউন্টের মান চেঞ্জ করলাম তখন কি আমার স্টুডেন্টস এর মান চেঞ্জ হয়েছে? এই ডিপেন্ডেন্সি এর ভিতরে আমরা স্টুডেন্টস জিজ্ঞেস মানে দিছি, স্টুডেন্টস এর কি মান চেঞ্জ হয়েছে বলেন তো? কাউন্টের মান চেঞ্জ হলে না, বুঝতেছেন? তখন এটা রিক্যালকুলেট করবে না, ওর যে অলরেডি ক্যালকুলেটেড ভ্যালু আছে এইটাই দিবে ও কম্পোনেন্ট রিটার্নের ভিতরে যদি দেখাইতে হয়। ওকে, সো আমার যদি এরকম কোনো হেভি ক্যালকুলেশন বারবার আমার মানে কোনো হেভি ক্যালকুলেশন করে যদি আমার কোনো ভ্যালু বের করা লাগে, সেই ভ্যালুটা যদি প্রত্যেক রেন্ডার আমি ক্যালকুলেট করতে না চাই, তখন আমি ইউজ করি। ও একটা ভ্যালুরে মনে রাখে, একটা ভ্যালুরে মেমোরাইজ করে। ওকে, মেমো আর ইউজ কিন্তু আলাদা। এবার কি বুঝতে পারছেন দুইটা যে আলাদা? এবার আমরা আরেকটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, কারণ আমাদের তখন স্টুডেন্ট নাই, বুঝতেছি না আমরা, তাই না? এমনি আমরা কি কনসেপ্ট বুঝছি যে ও কেন রিরেন্ডার মানে ও কেন বারবার ক্যালকুলেট হবে, কেন ক্যালকুলেট হওয়া উচিত না, এতটুকু তো বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা একটা নর্মাল এক্সাম্পল দেখি। আমাদের এখানে তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার বেশি সুযোগ নাই। আমরা ধরেন একটা কাজ করি, আমরা এখানে আচ্ছা আমরা এখানে একটা ফাংশন লিখি, কনস্ট ইজ ইভেন। আচ্ছা, ধরেন আমরা সিম্পলি আমরা জাস্ট চেক করবো ভাই, যদি কাউন্টের মান 2 এর দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা রিটার্ন করব কি, ইভেন বা কাউন্ট ইজ ইভেন, কাউন্ট ইজ ইভেন। আর বিভাজ্য না হয় তাহলে আমি দিব কাউন্ট ইজ অড। ওকে, এবং আমরা ধরেন ইজ ইভেনটা এখানে ধরেন একটা পি ট্যাগ দিই, এই পি ট্যাগের ভিতরে ধরেন আমরা কল করি ইজ ইভেন। আমরা এটা কল করলে যে রেজাল্ট আসবে এই রেজাল্টে দেখাবো। ওকে, তো ধরেন এখন কাউন্ট ইজ ইভেন, ভালো কথা। যে কাউন্টের মান বাড়াই দিই, দেখেন অড আবার ইভেন, আবার অড আবার ইভেন, ভালো কথা। বাট হোয়াট ইফ এই ক্যালকুলেশনটা করার জন্য আমার অনেক বড় লজিক দরকার। ওকে, যেমন ধরেন আমার একটা লেট আই ইজ ইকুয়াল টু, জাস্ট সিম্পল, এটা এটা আসলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল না। প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে যে এরকম ডিরাইভড স্টেট ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ মেমো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করি ডিরাইভড স্টেট ক্যালকুলেশনের ক্ষেত্রে। ওকে, যেই ডাটাগুলো অন্য কোনো স্টেটের উপর ডিপেন্ড করে ক্যালকুলেট হয়, ওই ডাটাগুলো প্রত্যেক রেন্ডারে রিক্যালকুলেশন যাতে না হয়, শুধুমাত্র ওই যে ডাটার উপর ডিপেন্ডেন্ট সেই ডাটা চেঞ্জ হলে যে রিক্যালকুলেট হয়, এটার জন্য আমরা মেমোরাইজেশনটা করি, মানে ইউজ মেমোটা ইউজ করি। ওকে, বাট এইখানে যেহেতু আমার এই মানে ডিরাইভড কোনো স্টেট নাই, আমরা একটা ভেগ এক্সাম্পল ইউজ করতেছি, বাট এটাও বুঝবো আমরা। কেন বললাম হোয়াইল আই লেস দেন ধরেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 100 কোটি, 200 কোটি, 300 কোটি। ওকে, ধরেন আই প্লাস প্লাস। এখন বলেন আমরা একটা হেভি কাজ বানাইলাম না নিজেরা, যে ভাই তোর হেভি কাজ নাই, এবার তুই কর। এটা করার পরে ও ক্যালকুলেট করে দিবে, তাই না? অড না ইভেন। আচ্ছা, এইবার সেভ দিই, হ্যাঁ হ্যাং করার কথা। এবার আমরা ইনক্রিজ কাউন্টারে ক্লিক করি, দেখেন আমি ক্লিক করে সরে গেছি। আই বিলিভ অনেক পরে গিয়া হ্যাং দিতে পারে। অড কি হবে আদৌ? আচ্ছা, মনে হয় একটু বেশি দিছি আমরা, একটু কমাই দিই, 1 কোটি দিই। না না, 9 কোটি সামথিং দিছে আই বিলিভ। বেশি হ্যাং। আচ্ছা, আমরা এই ট্যাবটারে আবার ইয়া করি না। আচ্ছা, আসছে আই বিলিভ নাকি না, এইটারে আমরা আবার দিই লোকাল হোস্ট এইটা। এবার ধরেন কাউন্টার এখানে ক্লিক করি, দেখেন সরে গেছি আমি ক্লিক করে, অনেকক্ষণ পরে আউট হয়েছে, খেয়াল করছেন? আমি কিন্তু সরে গেছি। এটা কি আপনারা বুঝতেছেন যে আমি কাউন্টারে প্লেস করে যে আমি মাউস সরাই ফেলতেছি? এরপরে গিয়ে হচ্ছে যে, কারণ আমার এই ইভেন্ট ডট বের করার জন্য ওর একটা হেভি কাজ করা লাগতেছে। এখন দেখেন আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এরকম হইতে পারে না ভাইয়ারা, যেমন একটা পার্টিকুলার কাজে আসলেই হেভি কাজ করা দরকার, ওই জায়গার ফিচারটা একটু মানে একটু সময় নিয়ে কাজ করে। এটা কিন্তু মোটামুটি সব অ্যাপ্লিকেশনে আছে, এবং এটা আমরা মাইনেও নি। যেমন আপনি যদি কোনো এআই রে বলেন কোনো ইমেজ জেনারেট করতে, ওটা টাইম নেয় না? ওটা নিয়ে কি আপনি মাইন্ড করেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? কিছু কিছু ফিচার কিন্তু সব অ্যাপ্লিকেশনে থাকে এরকম, যে আমরা জানি একটু টাইম হেভি, বাট আমরা একটু ওয়েট করি। আমার সাথে কি একমত আপনারা, নাকি আপনারা এই ধরনের মানে ইয়াই ফেস করেন? আচ্ছা, বাট হ্যাঁ, বাট এবার দেখেন যে কাউন্টের উপরে ডিপেন্ড করতেছে এটা। কাউন্টের 2 এর সাথে কি আমার এই এই ক্যালকুলেশনে কোনো সংযোগ আছে? কাউন্ট 2 এর সাথে কি এর কোনো সংযোগ আছে এই ক্যালকুলেশনের? না।
বাট যদি আমি কাউন্ট 2 এর ইনক্রিজে ক্লিক করি, একটু খেয়াল করেন, আমি ক্লিক করে সরে গেছি, দেখেন কতক্ষণ পরে 25 হলো, আবার দেখেন 30, আমি অনেকবার ক্লিক করলাম, দেখেন অনেকক্ষণ পরে গিয়ে বড় একটা সংখ্যা আসবে, এখন আসছে, দেখেন কত পরে 60 আসলো, এইটা ল্যাগ করলো। এখন আমার বলেন, আমার হেভি ফিচার এইখানে, বাট আমার ল্যাগ করতেছে এইখানে, এটা কি অ্যাকসেপ্টেবল? এটা কি আমার ক্লায়েন্টের কাছে, আমার ইউজারদের কাছে অ্যাকসেপ্টেবল না? এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ মেমো ইউজ করতে পারি, যে ভাই তুমি যেখানে আসো তোমার ক্যালকুলেশন যখন দরকার তখন তুমি করো, এই বাদে করো না, কারণ আমি ইভেন্ট এখানে কল করছি, ওকে, যেটা আমাদের গিয়ার সেট নাই, এই জন্য কল করে দেখাই দিচ্ছি। কিন্তু আমি বললাম ভাই কল তুমি করবা, বা তুমি এই ডাটাটা, এই ভ্যালুটা, এই রিটার্নটা শুধুমাত্র তখনই ক্যালকুলেট করবা যখন দরকার, যখন দরকার নেই তখন ক্যালকুলেট করবে না। এখন আমাকে বলেন, আমার এই ডাটাটা কখন ক্যালকুলেট করা দরকার, কোন মান চেঞ্জ হলে ক্যালকুলেট করা দরকার? কাউন্ট 2 এর মান চেঞ্জ হলে কি ক্যালকুলেট করার কোনো দরকার আছে? কাউন্ট 2 এর মান চেঞ্জ হলে কোনো দরকার নাই, শুধুমাত্র কাউন্ট 1 এর মান। তাহলে আমরা কি করবো, এইটারও ইউজ মেমোতে র্যাপ করবো, এই বডিটার আমরা ধরবো, ইউজ মেমোরে কল করব, দিব, এবং ডিপেন্ডেন্সি অ্যারে আকারে আমরা দিব কি, কাউন্ট, এইটা। এবার দেখেন রিফ্রেশ। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, যখন আমরা এই কোনো ফাংশনটা আমরা কল করব এবং ওইটার আমরা ইউজ মেমোতে আমরা র্যাপ করব, তখন এটা কল করা লাগবে না, আপনি জাস্ট রেফারেন্স আকারে দিবেন। কারণ কি জানেন, এখন ওরে কখন কল করতে হবে না করতে হবে এটা ইউজ মেমো নিজে ডিসাইড করবে, ওকে। এখন দেখেন আমি যদি ইনক্রিজ কাউন্টারে দিই, দেখেন টাইম নিল, আমি অনেকবার ক্লিক করলে টাইম নিবে, কারণ কি, কারণ এই ক্যালকুলেশনটা হেভি, তাই না, এখানে হেভি ক্যালকুলেশন আছে। বাট আপনি যদি এখন ইনক্রিজ, এই যে এটা দেখেন, এটা ব্লেজিং ফাস্ট, দেখেন ভাইয়া, দেখছেন একটু কিন্তু আমি ক্লিক করার পরে 30 থেকে 60 কত টাইম লাগছে, বাট এইটার উপরে, এই ফিচারের উপরে এখন কিন্তু আমার এই পার্টিকুলার ইজি ইভেন্টের কোনো কি নাই, প্রভাব নাই। এটাই হওয়া উচিত না, যে ভাই এইটাতে হেভি ক্যালকুলেশন আছে, এটা ল্যাগ দাও, সমস্যা নাই, বাট এটাতে না, এটাতে ল্যাগ দিও না। এই ধরনের ইউজ কেস মানে সলভ করার জন্য আমরা ইউজ মেমো ইউজ করতে পারি, ওকে। তার মানে ইউজ মেমো আসলে করে কি, ও একটা ভ্যালুরে রিক্যালকুলেশন করবে কি করবে না, রিকম্পিউট করবে কি করবে না, এটা ডিসাইড করে। এবং যদি রিকম্পিউট না করে, ওর আগের কম্পিউট করা, প্রথমে ইনিশিয়ালি কোনো কম্পিউট করে রাখবে, ওই কম্পিউট করা মানটারে ও জাস্ট রিটার্ন করবে, বুঝতেছেন? এটা কি বুঝতে পারছি আমরা আসলে এটা ইউজ কেসটা কি? দেখেন, ইজ ইভেন শুধুমাত্র তখনই কল হবে, মানে যখন ওর কল হওয়া দরকার, যখন কাউন্টের মান চেঞ্জ হবে। যদি কাউন্টের মান চেঞ্জ না হয়, তাহলে ও ইজ ইভেন তো ইনিশিয়ালি কোনো না কোনো একটা মান তো ক্যালকুলেট করে রাখবে। যেমন ধরেন ইনিশিয়ালি তো ইভেন, এই যে এটা কিভাবে ক্যালকুলেট করছে, এই লুপ টুপ ঘুরে তো ক্যালকুলেট করছে। এটা প্রমাণ কি দেখেন, আমরা যদি কনসোলে যাই, দেখেন এই যে ইজ ইভেন কল, এই ফাংশনটা কিন্তু ট্রিগার হয়েছে ইনিশিয়ালি, ওকে। বাট আমি যদি এখন ইনক্রিজ ওয়ান্টার দিই, দেখেন ইজ ইভেন কলটা আবার হবে। বা যদি আমি এখানে ইনক্রিজ কাউন্টার দিতে থাকি, দেখেন ইজ ইভেন কলটার হবে না, কারণ ইউজ মেমো হুকটা। তাহলে আপনারা বলতে পারেন ভাই, তাহলে এখানে এই যে কাউন্টার ইজ অড, এটা কোথেকে আসছে? দেখেন আমি কি বলছি, ইউজ মেমো মনে রাখবে, ইউজ মেমো এই যে এক্সাক্ট আগের, এই যে আমি ইনক্রিজ কাউন্টার 2 করতেছি, এটার জন্য তো আমার কম্পোনেন্ট রিটার্ন নিতেছে, তাই না, ইজ ইভেন আসতেছে, এই লাইনটা এক্সিকিউট হতেছে রিটার্নের ভিতরে, কিন্তু ইজ ইভেনের ভিতরে কি দেখাবে, এইটা আগে থেকে আগের যে মানটা, মানে ইউজ মেমো ফাংশন, সরি ইউজ কলব্যাক না, আচ্ছা ইউজ মেমো যে আগের যে মানটা ক্যালকুলেট করছে, আগের একদম লেটেস্ট, মানে ওর সর্বশেষ কলের যে মানটা, ওটার মনে রাখবে, এটারও মেমোরাইজ করবে, ওকে। যেটাই হোক, অড হোক বা ইভেন হোক, ওইটারও দেখাই দিবে। ও রিক্যালকুলেট করবে না, ও রিক্যালকুলেট শুধুমাত্র তখনই করবে যখন আমার পার্টিকুলারলি ডিপেন্ডেন্সির মান চেঞ্জ হবে। যেমন ধরুন আমি যদি এটা দিই, এখনো ল্যাগ দিবে, এই যে ইজ ইভেন কল হবে, বুঝতে পারছেন? সো আমরা মূলত এই তিনটা হুকের মাধ্যমে বা এই তিনটা জিনিসের মাধ্যমে রিঅ্যাক্টে পারফরম্যান্স অপটিমাইজ করি। মেমো ফাংশন, ইউজ কলব্যাক হুক, আর ইউজ মেমো ফাংশন, ইউজ মেমো হুক, ওকে। সো ইউজ মেমো হুকের এইটার থেকে, মানে এই ধরনের জিনিসপত্র থেকে আমি বেশি ইউজ করি এই ধরনের জিনিসপত্র ডিরাইভড স্টেট ক্যালকুলেশনের ক্ষেত্রে। যে ভাই মাঝে মাঝে আমার এমন ডাটা ক্যালকুলেট করা দরকার পড়ে যেটা আমার এক্সিস্টিং স্টেটের উপর ডিপেন্ড করে ক্যালকুলেট করতে হয়। তার মানে কি, এক্সিস্টিং যে কোনো একটা স্টেটের উপর ডিপেন্ড করে ক্যালকুলেট করতে হয়, কিন্তু আমার তো একটা কম্পোনেন্টে একাধিক স্টেট থাকতে পারে। তা আমি তো প্রত্যেক রেন্ডারে চাই না যে এটা রিক্যালকুলেট হোক, আমি চাই শুধুমাত্র ওই পার্টিকুলার স্টেটটা চেঞ্জ হইলেই, ডিপেন্ডেন্সি চেঞ্জ হলেও রিক্যালকুলেট হোক, তখন আমি ইউজ মেমোটা বেশি ইউজ করি। এই ধরনের ইউজ কেসে বেশি এই ধরনের ইউজ করি, বাট এটাতে বেশি ইউজ করি, ওকে। তাহলে মেমো কি করে, ইউজ কলব্যাক কি করে, এবং ইউজ মেমো কি করে, এই তিনটা জিনিস কিভাবে কাজ করে এবং কেন আমাদের দরকার। দেখেন আমরা কিন্তু ফার্স্টেই বলে নিয়ে যাই এটা আমরা শিখবো, আমরা কি দেখছি প্রবলেম কই, এরপরে সলিউশন বের করছি। এটা বের করতে গিয়ে কিন্তু দেখেন আমাদের জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট আসছে। এই যে ফাংশন যে রেফারেন্স স্টেপ ডাটা হিট মেমোরিতে ক্রিয়েট হয়, এগুলো তো রিঅ্যাক্টের কনসেপ্ট না, এটা র জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট, বুঝতে পারছেন? সো আপনি যদি প্রবলেম খুঁজে সলিউশন করার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন,
তাইলে আপনার মাথায় বেশি কাঁদবে। এখন আমার কেউ বলেন এই তিনটা জিনিস, মেমো, ইউজ কল ব্যাক, ইউজ মেমো, এই তিনটা জিনিস কি সবার কাছে ক্লিয়ার আমাদের? ক্লিয়ার? আচ্ছা, ওকে। সো দেখেন, একটা ক্লাসে সবকিছু বুঝে যাবেন এরকম না, এটার উপর আরো একটু পড়াশোনা। আমি তো চাই যে আপনারা একটু ডকুমেন্টেশন থেকে পড়েন, তাই না, একটা আর্টিকেল পড়েন। সো পড়াশোনা করতে হবে অবশ্যই। বাট আমি চাই বুঝবো, মানে রিয়েক্টের পারফরমেন্স আসলে ল্যাগ বলতে কি বুঝায় এটা বোঝাতে চেয়েছি, এবং এইটারে কাউন্টার দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আর্কিটেকচারাল ওয়েতেও কিভাবে, মানে ইঞ্জিনিয়ারিং এর মাইন্ডসেট থেকে আমাদের চিন্তা করতে হবে, এটা বোঝানোর চেষ্টা করছি ছোট এক্সাম্পলে। বাট যে কোনো বড় জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, সো আই বিলিভ সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা করতে পারি। আসসালামু আলাইকুম। আই থিঙ্ক আমাকে এবার একটু শোনা যাচ্ছে। আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি অলরেডি, তো আপনারা কাইন্ডলি আনমিউট করে চাইলেও কথা বলতে পারবেন। আপনারা হাত তুলেন, আমি দিতে সিরিয়ালি দিব, হ্যাঁ সমস্যা নেই, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন এই কোশ্চেন থাকে। আচ্ছা, এর মধ্যে মাহবুব ভাই একটা কোশ্চেন করছে যে ভাইয়া এর উপরে কি কোনো কোর্স হলে ভালো হয় ভাইয়া? এর উপরে কোর্স হচ্ছে এই যে আমরা আপনার ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে যে মাঝখানে ভাই মানস্টেক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার 4 নিয়ে কথা বলো না, ওইখানে এইসব টপিক নিয়ে বা রিয়েক্টের এরকম ইন্টারনাল টপিক নিয়ে এরকম কথাবার্তা বলা হবে। এবং ওই কোর্সে কিন্তু আপনার রিয়েক্টের পোর্শনটা আমি আর সুমিত ভাই দেখবো। ওকে, সো আমি আর সুমিত ভাই রিয়েক্ট পোর্শনের ক্লাস নিবো, নেক্সট পোর্শনের ক্লাস নিবো, রিডাক্স যা আছে সব পুরো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ওই পোর্শনটা আমরা ক্লাস নিব। ওকে, সো এরকম আমার আমার সুমিত ভাই দুজনে শেখার প্যাটার্ন মানে মোটামুটি এরকমই, যে আমরা আগে প্রবলেম আইডেন্টিফাই করি, এরপর এটা সলিউশন আসলে বের করার দিকে যাই, যাতে আপনাদের মাথায় জিনিসটা কাঁপে। জাস্ট একটা জিনিস আছে দেখে শিখবো, এটার থেকে বেটার আমরা এইভাবে অ্যাপ্রোচ করার ট্রাই করি। সো যদি কেউ মনে করেন যে পার্টিকুলারলি ক্যারিয়ারটা জয়েন করবেন, করতে পারেন, সমস্যা নেই, দেখা হবে। আর যদি কেউ মনে করেন যে না এখন জয়েন করবেন না, তাও সমস্যা নেই ভাইয়া, এটার উপর কোর্স দরকার নেই, এটার উপর অসংখ্য আপনার আর্টিকেল আছে, ডিরেক্টর ডকুমেন্টেশন আছে, ঠিক আছে, চমৎকার চমৎকার কিছু ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। শেখার ক্ষেত্রে আজকের যুগে কোনো বাধা নেই। ওকে, কোনো সমস্যা নেই। সো আর যদি মনে করেন যে পার্টিকুলারলি এই টপিকটার উপরে কোনো ওয়ার্কশপ টর্কশপ দরকার, এটার আমার প্ল্যান আছে পার্সোনালি। ওকে, সো এটা ইনশাল্লাহ যদি হয় তাহলে তো কমিউনিটি থেকে জানতেই পারবেন। ওকে, যেহেতু আজকে পরিচিত হয়ে গেছি। ওকে, সো ইয়া, মানে আমাদের রিয়েক্টের এরকম ভাইটাল ছোট ছোট টপিকের উপরে। আর ইন্টারেক্টিভ ক্লাসও কিন্তু এই কারণে আয়োজন করছে যে অনেকে হয় না যে আপনার একটা পার্টিকুলার টপিকের উপর আমরা একটু নলেজ গেইন করতে চাই, তো এই ধরনের ওয়ার্কশপ গুলো, ওয়েবিনার গুলো কিন্তু আমার মনে হয় অনেক ভালো। সো সামনেও আইসি থেকে ইন্টারেক্টিভ ক্লাস থেকে এরকম ওয়েবিনার মানে আয়োজন করা হবে। হয়তো আমি থাকবো, হয়তো অন্য কোনো টপিকে থাকবো, হয়তো আমি থাকবো না, অন্য আমার থেকে সিনিয়র ভাই ব্রাদার সবাই এখানে ওনারা থাকবেন, সুমিত ভাই, হাসিন ভাই বা সেতু ভাই। সো একটু নজর রেখেন। সো এরকম ছোট ছোট টপিকের উপরে আরো এরকম মানে মানে জিনিসপত্র আসবে সামনে ইনশাল্লাহ। থ্যাংকস আ লট ভাইয়া, আই হ্যাভ টু লিভ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর মানে এতক্ষণ ওয়েট করার জন্য, থাকার জন্য। অন্য কোন একটা প্ল্যাটফর্ম রিলেটেড কোশ্চেন, পারফরমেন্স রিলেটেড প্রশ্ন, ফাইনাল বিল করার পরে বিল প্যাকেজ সাইজ কত বড় হয়ে গেলে সেক্ষেত্রে কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি বেস্ট? আমার মনে হয় যে আপনার বিল্ড করার ক্ষেত্রে অপটিমাইজেশন তো রিয়েক্টরে কিছু থাকে, আপনার ওই জিনিসপত্রগুলো তো ওইভাবে সেট আপ করা থাকে। বাট বিল সাইজ বড় হয়ে গেলে র রিয়েক্টে আসলে কি করা, কোন পদ্ধতি বেস্ট, এটা আসলে আমার এট দ্য মোমেন্ট মনে নাই, কারণ রিসেন্টলি আসলে রডি একটা কাজ করে হইতেছে খুব কম, নেক্সটে বেশি কাজ করা হইতেছে। সো ওখানে তো অটোমেটিকই সবকিছু একটু বাই ডিফল্ট ভাবে অপটিমাইজড। সো একদম মনে নাই, বাট যদি আমার কোনো কিছু ইয়া থাকে, আমি মানে আমার যদি কোনো কিছু মাথায় আসে অবশ্যই আমি একটু রিচ আউট করে জানাবো। ওকে, বাট আমার এখন অন টপ অফ মাইন্ডে নেই। ওকে, তো অনেকদিন ধরে আমি নিজে আসলে রডি একটা কাজ কম করতেছি, মানে একদম ডেপ্লয়মেন্ট রিলেটেড, মানে ইন্টারনাল জিনিসপত্র তো মনে আছে, বাট ওটা তো আপনি বলছেন একদম মানে বিল্ড রিলেটেড। সো একদম অনেস্ট হিসেবে এখন টপ অফ মাইন্ডেড নাই আসলে। ওকে, বাট কিছু না কিছু থাকে, আই বিলিভ কিছু না কিছু তো সলিউশন আছে। হেলমেটের মতো না, ওটা হেলমেট না, এটা আলাদা, কম্প্রেস করার কিছু না কিছু থাকার কথা আই বিলিভ। ওকে, আমি ইউজ করছি না মনে, এক্সাক্ট টুলের নাম মনে নেই। এখানে আরো কিছু কোশ্চেন ভাইয়া, আপনার কুপন কোড, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে ভাইয়া, যারা পার্টিকুলারলি মাস্টার ক্যারিয়ার পাথ 4-এ ভাবতেছেন যে আপনারা এনরোলমেন্ট করবেন, আপনারা চাইলে 30% একটা ডিসকাউন্ট এনেবল করতে পারেন, সেটা হচ্ছে মাহির 30। আমি একটু লিখে দিই সবার জন্য, যারা জয়েন করবেন তাদের জন্য জাস্ট মাহির 30, এই কুপনটা ইউজ করলে আপনারা এক্সট্রা 30% একটা ডিসকাউন্ট পাবেন। ওকে, 30% একটা ইয়া পাবেন, ডিসকাউন্ট পাবেন যদি জয়েন করতে চান। ওকে, যারা এই ওয়েবিনারে ছিলেন তাদের জন্য দিলাম। আর আর কি কোশ্চেন গুলো দেখি। থ্যাংকস লট ভাইয়া, আমি এখন লিভ নেব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া, অনেকে লিভ নিতেছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে। ডাটাবেস ওয়েবিনার নিডেড, হ্যাঁ আমি সাজেস্ট করবো হাসিন ভাইয়ের বা ধরেন যারা মানে সীমান্ত ভাই যারা ব্যাক এন্ড রিলেটেড জিনিসপত্র থাকে, ওই রিলেটেড পত্র নিয়ে আসলে
সামনে যাতে ওয়েবিনার করা যায় ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে, এইটা আমি সাজেশন করবো অবশ্যই ওনাদের। ওকে, ভাইয়া রিয়েক্ট 19 রিয়েক্ট কম্পাইলার, এই তো ইয়া ভাই একটা ভালো কথা বলছি রিজন ভাই, যে রিয়েক্ট 19 এখনো ডিবেটেড ভার্সন আছে, রিয়েক্ট নিজস্ব একটা কম্পাইলার নিয়ে আসতেছে। কম্পাইলারের কাজ কি, যে ভাই এই যে ইউজ মেমো ইউজ কলব্যাক ইউজ করলে আমাদের তো ইঞ্জিনিয়ারিং করা লাগে, ডিফল্ট ভাবে আমাদের ডিসাইড করতে হয় কোন কম্পোনেন্টে মেমোরাইজ করব, কিভাবে করব না করব, কোন ভ্যালুডে মেমোরাইজ করব, কোন হ্যান্ডেলারে ইউজ কলব্যাক দিয়ে র্যাপ করব, এগুলো আমাদের একটু মাথা খাটাতে হয় না? কম্পাইলার করবে কি, আপনার কোডগুলারে ওরা নিজেদের একটা ভার্সনে কম্পাইল করবে। আপনি যখন অ্যাপ্লিকেশন ডিপ্লয় করবেন, আপনার কোড ডিপ্লয় করবেন না, আলটিমেটলি আপনি কম্পাইল কোড ডিপ্লয় করবেন। ওকে, সো এটা যখন আসবে তখন আমার মনে হয় এই ধরনের জিনিসপত্রগুলো একটু অবসলিউট হয়ে যাবে। বাট এখনো বেটা ভার্সনে এখনো আপনার কি বলে ফুল ফ্লেজ ভাবে আসে নাই। সো এবং দেখেন আপনাদের প্রফেশনাল লাইফে কিন্তু 19 মাত্র আসতেছে, এখনো তো কম্পাইলার আসে নাই। আমাদের জব লাইফে কিন্তু সব প্রজেক্ট নতুন থাকে না, আমাদের এক্সিস্টিং প্রজেক্টে কাজ করতে হয়। সো এক্সিস্টিং প্রজেক্টে তো এই ধরনের জিনিসপত্র দিয়ে আমাদের কাজ করতে হবে, রিয়েক্ট 19 নাই, হয়তো রিয়েক্ট 18 আছে, বুঝতেছেন? সো এই ধরনের জিনিসপত্র না জানা থাকলে আমরা কিন্তু প্রফেশনাল লাইফে ধরা খাবো। সো আমার মনে হয় যদি 19 আইসাও পরে, তারপরও সবার এগুলোর উপরে ভালো নলেজ থাকা উচিত, কারণ সবসময় আমরা লেটেস্ট জিনিসপত্র নিয়ে কাজ নাও করতে পারি, আমাদের আগের ভার্সনে কাজ করা লাগতে পারে। ওকে, সো বাট রিজন ভাই যেটা বলছেন ওটা ভ্যালি, ওগুলো হ্যান্ডেল করে দিবে। ওকে, বাট তারপর আমি মনে করি আপনারা একটু শিখে রাখেন, কারণ সব সময় আমরা লেটেস্ট একদম ধরেন একে তো 19 প্লাস আবার ইয়াটাও কম্পাইলার এখনো আলফা বা সরি বেটাতে, আলফাতেও না। ওকে, সো এটা স্টেবল হইতে সব ভালো ভালো কোম্পানির প্রজেক্ট গুলারে এটা আপনার ইয়া হইতে সবকিছু ম্যানেজ করে ওইটাতে কনভার্ট করতে টাইম লাগবে। ওকে, ওয়েলকাম তন্ময় ভাই। আচ্ছা, আমার মনে হয় আর তেমন কোনো কোশ্চেন নেই। সো যদি কোশ্চেন না থাকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আই এনজয়েড এ লট। আশা করি সবাই কিছু না কিছু হইলে শিখতে পারছেন। অ্যান্ড যদি যারা কোর্স এনরোল করবেন তাদের সাথে দেখা হবে, যারা কোর্স এনরোল করবেন না তাদের জন্য তাদের শেখার জার্নির প্রতি আমার অসংখ্য অসংখ্য শুভকামনা। চলতে ফিরতে এরকম ফ্রি ওয়েবিনারে বা ধরেন পার্সোনাল হোক, আইসি থেকে হোক, দেখা সাক্ষাৎ হবে। সবসময় চেষ্টা করবো যে আপনাদের জন্য সামনে আসার, কথাবার্তা বলার, কমিউনিটির জন্য আসলে যারা একদমই, কারণ আমি একসময় বিগিনার ছিলাম, আমি নন সিসি ব্যাকগ্রাউন্ডের, সো আমি জানি যে এই ধরনের ছোট ছোট জিনিসপত্রগুলা যখন সামনে আসে তখন আসলে নিজের জন্য একটু হেল্প হয়। ওকে, সো দেখা হবে সামনে, যদি কোর্সে জয়েন করেন বা নাও করেন, তারপরও ঠিক আছে। সো সবাই দোয়া রাখবেন আমার জন্য, সবার শেখার জার্নির প্রতি, ক্যারিয়ার জার্নির প্রতি আমার অনেক অনেক বেশি দোয়া থাকলো। ওকে, এন্ড এই তো। আচ্ছা, রিদম একটা কোশ্চেন করছে ভাই, অফ থেকে একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ হ্যান্ডলিং এপিআই ইন নেক্সট.js উইথ সার্ভার সাইড রেন্ডারিং? পিওর সার্ভার সাইড রেন্ডারিং, কারণ নেক্সটে সার্ভার সাইড রেন্ডারিং বলতে কিন্তু অনেক ব্যাপার আছে। একটা হচ্ছে স্ট্যাটিক রেন্ডার, একটা হচ্ছে আইএসআর ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রেন্ডারিং, একটা হচ্ছে পিওর সার্ভার সাইড রেন্ডারিং। তার মানে আপনার পিওর সার্ভার রেন্ডারিং বলতে যেটা বোঝায় যে প্রত্যেক রিকোয়েস্টে আপনার কম্পোনেন্ট রেন্ডার হয়ে, রেজাল্ট জেনারেট হয়ে, স্ট্রিং জেনারেট হয়ে এরপরে আসবে। ওকে, সো ওইখানে আচ্ছা, ওইখানে তো আমি নরমালি, হ্যাঁ পিওর যদি সার্ভার সাইড রেন্ডারিং, ওইখানে তো আমি নরমালি ভাইয়া অ্যাসিং কম্পোনেন্ট বানাই, কম্পোনেন্ট লেভেল থেকে আসলে আপনার যদি আমার কোনো এপিআই কল করা লাগে, এপিআই কল করে ডাটা নিয়ে আসি, বা ধরেন ওই পার্টিকুলার এপিআই কলের যে ব্যাপারটা যেমন এক্সটার্নাল আমার ব্যাকএন্ড হয়, ঠিক আছে, তাহলে এক্সটার্নাল ব্যাকএন্ডে কোনো একটা ফাংশনের থ্রুতে ধরেন আলাদা ফাংশন বানাই কম্পোনেন্টের বাইরে, ওইখানে কল করি, কল করার পরে ওইখানে ফেস টেস্ট কল করে ডাটা নিয়ে আসি, রিটার্ন করি ডাটাটা, এবং ওই পার্টিকুলার ফাংশন যেটা আমি বানাই রাখছি ওইটা আমি কম্পোনেন্টের ভিতরে কল করি, অ্যাসিং ফাংশন বানাই। এটাই ফলো করি, অ্যান্ড ইট ওয়ার্ক ফর মি, বেটার, খারাপ না। যেহেতু এখানে ক্যাশিং, আচ্ছা পিওর সার্ভার সাইড রেন্ডারিং কিন্তু ক্যাশিং নাই বাই দ্য ওয়ে। পিওর সার্ভার সাইড রেন্ডার যেটা আমি মাত্র বললাম, এভরি রিকোয়েস্টে যে রেন্ডারটা, ওটা কিন্তু ক্যাশিং হয় না, কারণ প্রত্যেক রিকোয়েস্টে নতুন করে জেনারেট হবে HTML। ওকে, সেখানে আপনার ডাটা ক্যাশ করা বা এপিআই থেকে ডাটা ক্যাশ করা এটার কোনো ভাবা লাগবে না, যেহেতু পিওর সার্ভার সাইড রেন্ডার। ওকে, সো আমার মনে হয় অ্যাসিং কম্পোনেন্ট সার্ভার কম্পোনেন্টের ভিতরে এইভাবে এপিআই কল করলেই মোর দ্যান এনাফ। ওকে, সো আশা করি উত্তরটা পাইছি, উত্তরটা দিতে পারছি, অ্যান্ড অনেক টাইম হয়ে গেছে, আসলে একটু যাইতে হবে আমার। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ, জানি না আজকে অনেকের সাথে ফার্স্ট কথা, তারপরে আমি দোয়া দরখাস্ত আসলে করতেছি, জানি না কার দোয়া কখন কবুল হয়। অনেকদিনই অসুস্থ, চোখের বিশেষ করে, প্লাস আমার আপনার ডাইজেশনের একটা পেটেরও একটা প্রবলেম আছে অনেকদিন ধরে। সো সবার কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন, আপনাদের ক্যারিয়ারের জন্য, শেখার জার্নির প্রতি অনেক 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 দোয়া থাকলো। এন্ড এই তো, সামনে ইনশাল্লাহ দেখা হবে কোনো না কোনো সময় অবশ্যই। ওকে, সো সবাই দোয়া রাখবেন। এই তো, আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ ভাইয়া। ভাইয়া আমাকে কি এখন একটু ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি জি আপু, শোনা যাচ্ছে। আপু আমি কি লিভ নিতে পারি? আর ভাই একটু আর কি, আমরা অলমোস্ট আচ্ছা শেষ আচ্ছা, আমরা। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমার আচ্ছা সাথে জয়েন করেছেন, আপনাদের খুব মূল্যবান সময় দিয়ে থাকার জন্য, এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস।
আপনারা অনেক দূর পর্যন্ত ছিলেন আমাদের সাথে। আমি কোর্সের সম্পর্কে যদি একটু বলি, আমাদের হচ্ছে মার্ন স্ট্যাকে নতুন কোর্স স্টার্ট হচ্ছে, যেখানে আপনারা 70-এর উপর লাইভ ক্লাসেস পাবেন, 300টা ভিডিও, 30টা প্রজেক্টস এন্ড অ্যাসাইনমেন্ট, এবং ডেইলি হচ্ছে 3বার সাপোর্ট সেশন পাবেন। আপনাদের কোর্সে কোনো প্রবলেম হলে আপনারা আপনাদের সাপোর্ট ইনস্ট্রাক্টরের সাথে কথা বলতে পারবেন। এবং আমাদের জব প্লেসমেন্টেরও হচ্ছে সাপোর্ট দিয়ে থাকি আমরা। এখানে বেসিক্যালি আপনাদের মক ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করা হয়, আপনাদের সিভি রেডি করার জন্য হেল্প করা হয়। আর তাছাড়া আমাদের জব প্লেসমেন্টেরও সাপোর্ট, যেটা আমি বললাম, ওখানে আমরা হচ্ছে আমাদের পার্টনার কোম্পানিজ এর যখন হায়ারিং এর প্রয়োজন হয় তখন আমরা তাদেরকে আমাদের তরফ থেকে এমপ্লয়িজ দেওয়ার ট্রাই করে থাকি। আমি সব ধরনের ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা একটু চেক করে আসেন। আমি আপনাকে সিলেবাসও দিয়ে দিয়েছি এবং আমাদের কোর্সের রেজিস্ট্রেশন ফর্মটাও দিয়ে দিয়েছি। এবং আজকের ওয়েবিনারের জন্য আমি গুগল ফর্মের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। এবং আজকে আপনারা যদি হচ্ছে মাহির 30 ইউজ করেন, যেটা ভাইয়ার কুপন কোড, ওটা ইউজ করলে আপনারা হচ্ছে বেসিক্যালি আরো হচ্ছে 30%-এর উপর ডিসকাউন্ট পাবেন। এবং সেলফ পেজ যেটা বলতেছেন, আমাদের এখানে হচ্ছে লাইভ ক্লাসেস গুলো হয়, এবং তাছাড়াও প্রি রেকর্ডেড ভিডিওস গুলো থাকে, এবং লাইভ ক্লাসেস গুলো রেকর্ডিংও পাবেন, যেগুলো হচ্ছে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। তো আপনারা যদি চান তাহলে আপনারা হচ্ছে লাইক মানে নিজের পেজ অনুযায়ী হচ্ছে মানে আগাতে পারবেন। বাট তাছাড়া আমরা জেনারেলি হচ্ছে লাইভ ক্লাসেস গুলোই নিয়ে থাকি। আমরা জেনারেলি হচ্ছে প্রেফার করে আমাদের স্টুডেন্টরা যদি লাইভ ক্লাসেস গুলো জয়েন করে, অবভিয়াসলি। এবং তাছাড়াও সাপোর্ট সেশন গুলো হয়, আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা সাপোর্ট সেশনে জয়েন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার পারমিশন থাকলে আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর টুডে। ইয়া আপু, জি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এন্ড সবাই শেখার ক্ষেত্রে আসলে একটু সিরিয়াস থাকবেন, যেখান থেকে শেখান। ওকে, সো এটা বলে শেষ করতে যাচ্ছি। ইয়া আপু, জি, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। এবং আমি কৌশিক ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি, উনি আমাদের ইন্টারন্যাশনাল কেয়ার্স থেকে রিপ্রেজেন্টেটিভ। এবং আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে গিয়েও কথা বলতে পারবেন আপনারা, এবং আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।